আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। তো আমরা হচ্ছে মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন আর রসায়ন প্রথম পত্র চ্যাপ্টার 3 এটা পড়তেছিলাম। সো আজকে ক্লাসে হচ্ছে আমরা যে জিনিসটা পড়বো এটা 4টা পার্ট থাকবে। আজকে হচ্ছে পার্ট 1। এটা হচ্ছে আমরা যে অর্গানিক কেমিস্ট্রি পড়ি ওইখানে যেরকম অনেকগুলা রিঅ্যাকশন থাকে, এই চ্যাপ্টারেও অনেকগুলা রিঅ্যাকশন আছে যেগুলাকে আমরা অর্গানিকের মতো করে ক্যাটাগরি ওয়াইজ বা টাইপ ওয়াইজ ভাগ করার চেষ্টা করছি। এবং ওই ভাগটাই তোমাদের সাথে শেয়ার করব। এই টাইপটার মানে যে পার্টটা হবে পার্ট 1, 2, 3, 4 এটার ইয়াটা হবে ইনঅর্গানিক রিঅ্যাকশন। সো ইনঅর্গানিক রিঅ্যাকশন পার্ট 1 আমরা আজকে কভার করব। চলো শুরু করি। সো একদম শুরুতে আমাদের যে টাইপ 1টা আছে সেটা যদি তুমি দেখো, টাইপ 1টার নাম হচ্ছে কার্বাইডস। টাইপ 1টার নাম হচ্ছে কার্বাইডস। সো আমরা এখানে কার্বাইডস নিয়ে পড়াশোনা করব। আচ্ছা, ওকে। সো এখানে দেখো কার্বাইডসকে কিভাবে তৈরি করা যায় আমি একটু জাস্ট বলি। 3টা উপায়ে তৈরি করা যায়: মেটাল প্লাস কার্বন, মেটাল অক্সাইড প্লাস কার্বন, ফ্রম ইথাইন। 3টা উপায়ে তৈরি করা যায়। সো আমি যদি এখানে প্রথম যে উপায়টা আছে এটা যদি দেখি, মেটাল প্লাস কার্বন, এটার সেগমেন্ট কি কি আছে। সো মেটাল প্লাস কার্বন এটাকে যদি একটু চিন্তা করো, খেয়াল করো, মেটাল প্লাস কার্বন ইকুয়ালস টু আমরা কি বলতেছি, কার্বাইডস। এটাকে আমরা বলতেছি কার্বাইডস। এখন এই যে আমরা একটা সেগমেন্ট এখানে নিচ্ছি, এই সেগমেন্টের মধ্যে মেটাল বলতে ভাই আমি কাদেরকে বোঝাচ্ছি এটা একটু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? সো মেটাল বলতে ভাই আপনি কাদেরকে বোঝাচ্ছেন? এইখানে মেটাল বলতে আমরা গ্রুপ 1, গ্রুপ 2 আর কয়েকটা কয়েন এলিমেন্টস এদেরকে বোঝাচ্ছি। যেরকম তাহলে ভাইয়া আমার এটা একটু বুঝতে হবে ফার্স্টেই যে এইখানে ভাই আপনি মেটাল বলতে কাকে বোঝাচ্ছেন। এই যে মেটাল বলতে আপনি কাকে বোঝাচ্ছেন? মেটাল মানে হচ্ছে ধাতু। হ্যাঁ, মেটাল মানে হচ্ছে ধাতু। মেটাল মানে হচ্ছে আমার ধাতু। ওকে, সো ভাই আপনি মেটাল বলতে এখানে কাকে বোঝাচ্ছেন? মেটাল বলতে গ্রুপ 1, গ্রুপ 1, তারপর হচ্ছে গ্রুপ 2, গ্রুপ 2, তারপর বোঝাচ্ছি কয়েন এলিমেন্টস। কয়েন এলিমেন্টস বাংলায় হচ্ছে মুদ্রা ধাতু। 3টা জিনিসকে বোঝাচ্ছি: কয়েন এলিমেন্টস, গ্রুপ 1, গ্রুপ 2 আর হচ্ছে এই 3জন। কয়েন এলিমেন্টসের মধ্যে আছে কে কে? কপার, সিলভার আর হচ্ছে গোল্ড। কয়েন এলিমেন্টস হচ্ছে গ্রুপ 11-র যে এলিমেন্টসগুলো আছে সেগুলো হচ্ছে আমার কয়েন এলিমেন্টস। এবার এখানে একটু খেয়াল করতে হবে, গ্রুপ 1-এর মধ্যে অনলি লিথিয়াম এই বিক্রিয়াটা দিবে। অনলি লিথিয়াম এই বিক্রিয়াটা দিবে, অনলি লিথিয়াম। গ্রুপ 2-এর মধ্যে সবাই, তাহলে এখানে সবাই এই বিক্রিয়াটা দিবে, সবাই সবাই। আর কয়েন এলিমেন্টস তো আমি বললামই, কপার, সিলভার, গোল্ড। আমরা এখানে কয়েন এলিমেন্টসের মধ্যে মোস্টলি সিলভারকে কানেক্ট করি, মোস্টলি। সো তো আমরা যদি এখন বিক্রিয়াটা দেখি, গ্রুপ 1-এর ক্ষেত্রে তুমি একটু খেয়াল করে দেখো, অনলি লিথিয়াম এই বিক্রিয়াটা দিবে। লিথিয়াম প্লাস কার্বন, তাহলে বিক্রিয়া করে তৈরি করবে কার্বাইড, লিথিয়াম কার্বাইড। গ্রুপ 2-এর সবাই এই বিক্রিয়াটা দিবে। আর কয়েন এলিমেন্টসের মধ্যে সিলভার প্লাস কার্বন বিক্রিয়া করে কার্বাইড তৈরি করবে। তাহলে চলো আমরা একটু বিক্রিয়াগুলো দেখি, বিক্রিয়াগুলো কীরকম হয়। চলো একটু বিক্রিয়াগুলো দেখি, চলো কি অবস্থা আমাদের। সো দেখো আমরা যদি এখানে বিক্রিয়াটা করি, ধরো লিথিয়াম প্লাস কার্বন, তাহলে কি তৈরি হবে এখানে? Li2C2 এরকম তৈরি হবে, লিথিয়াম কার্বাইড তৈরি হবে। সেম ভাবে আমরা যদি এবার গ্রুপ 2-এর কাউরে নিই, এখানে কিন্তু খেয়াল রাখতে হবে গ্রুপ 1-এর কিন্তু শুধুমাত্র লিথিয়াম এই বিক্রিয়াটা দিবে, আর কেউ এই বিক্রিয়াটা দিবে না। সো এটা হচ্ছে লিথিয়াম কার্বাইড। তাহলে ধরো আমি এবার যদি গ্রুপ 2-এর নেই, ক্যালসিয়াম প্লাস কার্বন, এটা কি তৈরি করবে? ক্যালসিয়াম কার্বাইড তৈরি করবে, ক্যালসিয়াম কার্বাইড তৈরি করবে। ক্যালসিয়াম কার্বাইডের খুবই ভালো একটা ইউজ আছে, তোমরা কিন্তু জানো সেটা। ক্যালসিয়াম কার্বাইডকে আমরা ফল পাকাতে ব্যবহার করি, তোমরা কিন্তু জানো। এটা কি করা হয়? কি করা হয়? ফল পাকাতে ব্যবহার করা হয়, ফল পাকাতে ব্যবহার করা হয়। একটু লিখে রাখি, ফল পাকাতে ব্যবহার করা হয়। ক্যালসিয়াম কার্বাইড যেটা আছে এটা হচ্ছে ভাই আমার ফল পাকাতে ব্যবহার করা হয়। ওকে, সো আমরা এটা শিখলাম। আচ্ছা, এবার গ্রুপ 1-এর মধ্যে শুধুমাত্র লিথিয়াম এই বিক্রিয়াগুলো দিবে, আর গ্রুপ 2-এর মধ্যে কিন্তু সবাই দিবে। আচ্ছা, এগুলাকে একটু ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে রাখি। এটাকে আমরা একটা কাজ করি, আমরা এটাকে কেস 1 দিয়ে রাখি। আমরা বেসিক্যালি কার্বাইডের প্রিপারেশন দেখতেছি, কার্বাইডের প্রিপারেশনের কেস 1 আমরা পড়তেছি। এখানে আমরা বেসিক্যালি কেস 1 পড়তেছি। কেস 1-এর মধ্যে আমরা কারে কারে দেখতেছি? একটা দেখলাম হচ্ছে মেটাল প্লাস কার্বন ইকুয়ালস টু কার্বাইড। তারপর আমি তোমাদেরকে বললাম এখানে মেটালের মধ্যে কারা কারা হইতে পারে? গ্রুপ 1-এর শুধুমাত্র লিথিয়াম, গ্রুপ 2-এর সবাই, গ্রুপ 2-এর সবাই কার্বনের সাথে বিক্রিয়া করে কার্বাইড তৈরি করবে। কয়েন এলিমেন্টসের মধ্যে মোস্টলি আমরা সিলভারকে নিই। এখন যদি আমি সিলভারের সাথে বিক্রিয়াটা করি, তাহলে সিলভার প্লাস
কার্বন বিক্রিয়া করে এখানে কি হবে Ag2C2 এই যে তৈরি করছে। আচ্ছা, এবার এই বিক্রিয়ার খুবই একটা ইম্পর্টেন্ট রিমার্ক আছে। এই যে বিক্রিয়াগুলো হয়েছে এটা একটা খুবই ইম্পর্টেন্ট নোট আছে। এখানে নোটটা হচ্ছে ভাই, এই যে কার্বাইড তৈরি হচ্ছে, এখানে আমার যে কার্বাইড তৈরি হচ্ছে, এখানে খুবই একটা ইম্পর্টেন্ট নোট হচ্ছে, তুমি যখন মেটালের সাথে কার্বনের বিক্রিয়া করে কার্বাইড তৈরি করবা, ক্যালসিয়ামের সাথে কার্বনের বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বাইড, সিলভারের সাথে কার্বনের বিক্রিয়া করে সিলভার কার্বাইড তৈরি করবা, তখন হিউজ অ্যামাউন্ট অফ হিট লাগবে। তাহলে এখানে তাপ লাগবে অনেক বেশি পরিমাণ। কি লাগবে? অনেক বেশি পরিমাণ তাপ লাগবে, অনেক বেশি পরিমাণ তাপ লাগবে, অনেক বেশি পরিমাণ তাপ লাগবে। তাহলে এখানে নোটটা কি? প্রিপারেশনের সময় হিউজ হিট নিডেড। মনে রাখতে হবে এই বিক্রিয়াগুলো যখন আমরা করব তখন অনেক বেশি পরিমাণ তাপ আমার এই জায়গাটায় কিন্তু লাগবে। সো এটা হচ্ছে মোটামুটিভাবে বেসিক কথাবার্তা। ওকে, সো আমরা হচ্ছে কিন্তু অলরেডি কেস 1 শিখে ফেললাম, যেটা হচ্ছে মেটাল প্লাস কার্বনের বিক্রিয়া করে যা হইতে পারে। ঠিক আছে? সো এবার ধরো আমরা যদি হচ্ছে দ্বিতীয় নাম্বার যে প্রসেসটা আছে, মানে প্রিপারেশনটা আছে, সেটা যদি দেখি, তাহলে এটাকে আমরা নাম দিলাম হচ্ছে কেস 2। তাহলে কেস 2 তে কে কে আছে? মেটাল অক্সাইড প্লাস কার্বন। সো আমরা চলো কেস 2টা একটু দেখি। কেস 2 এর মধ্যে কি আছে? মেটাল অক্সাইড প্লাস কার্বন। চলো করি। সো আমরা হচ্ছে এবারে কেস 2 পড়ব। কেস 2, মেটাল অক্সাইড প্লাস কার্বন বিক্রিয়া করে কার্বাইড তৈরি করবে। তো ধরো এইখানে আমি দিলাম, এটাকে লিখে নিলাম মেটাল অক্সাইড প্লাস কার্বন বিক্রিয়া করে এখানে কি তৈরি করবে? কার্বাইডস তৈরি করবে, কার্বাইডস তৈরি করবে। যেরকম ভাইয়া এক দুটো এক্সাম্পল একটু দেন আমাকে, চলো এক্সাম্পল দেখি। যেরকম ক্যালসিয়াম অক্সাইডের সাথে তুমি যদি কার্বনের বিক্রিয়া করো, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন, এখানে কি তৈরি করবে? ক্যালসিয়াম কার্বাইড তৈরি, ক্যালসিয়াম কার্বাইড তৈরি করবে। ক্যালসিয়াম অক্সাইডের সাথে তুমি যদি কার্বনের বিক্রিয়া করো, ক্যালসিয়াম কার্বাইড তৈরি করবে। তারপর ধরো আমি যদি এইখানে অ্যালুমিনিয়াম অক্সাইড নেই, Al2O3 প্লাস কার্বন বিক্রিয়া করে এখানে কি তৈরি করবে? অ্যালুমিনিয়াম কার্বাইড তৈরি করবে, অ্যালুমিনিয়াম কার্বাইড তৈরি করবে। এটা কিভাবে লিখছেন ভাইয়া? খেয়াল করো, কার্বনের যোজনী কত? 4, আর অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3। যখন আমরা যৌগ গঠন করি তখন কিন্তু যোজনী সোয়াপ হয়। সো অ্যালুমিনিয়ামের যোজনী চলে যাবে কার্বনের কাছে, কার্বনের যোজনী চলে আসবে অ্যালুমিনিয়ামের কাছে। দেখো অ্যালুমিনিয়াম 4C3। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে কার্বনের বিক্রিয়া করেও কার্বাইড তৈরি করতেছে, এবং একই সাথে ক্যালসিয়াম অক্সাইডের সাথে কার্বনের বিক্রিয়া করে কি তৈরি করতেছে? কার্বাইড তৈরি করতেছে। তাহলে আমরা কিন্তু দুইটা প্রিপারেশন দেখে ফেললাম যে কার্বাইড তৈরির কি কি প্রসেস আছে, মেটাল প্লাস কার্বন, মেটাল অক্সাইড প্লাস কার্বন। এটা কি আছে? ফ্রম ইথাইন। এটা আমরা একটু করব। আচ্ছা, এখানে একটা ছোট্ট জিনিস একটু বলে রাখি, এখানে একটা ছোট্ট জিনিস বলে রাখি। এখানে যদি আমরা বেরিলিয়াম অক্সাইড নিতাম, বেরিলিয়াম অক্সাইড প্লাস কার্বন, তাহলে এখানে কি হইতো? এখানে কিন্তু বেরিলিয়াম কার্বাইড হইতো, Be, তারপর হচ্ছে 2C, অনেক বইয়ে আবার এইভাবেও লেখা আছে BeC2। ঠিক আছে? আমরা হচ্ছে এখানে কোনটা সিলেক্ট করব? এই যে এটাকে সিলেক্ট করব, Be2C যেটা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বইয়ে দেওয়া আছে, সো আমরা এটাকে সলভ করব, মানে ফলো করব। বেরিলিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে এখানে কি তৈরি করবে? বেরিলিয়াম কার্বাইড তৈরি করবে। সো আমরা আশা করি এই দুইটা কেস মোটামুটি সবার ক্লিয়ার, যে মেটাল প্লাস কার্বন কার্বাইড, মেটাল অক্সাইড প্লাস কার্বন কি হবে? কার্বাইডস তৈরি হবে। এবার কেস 3 তে আমরা চলে আসি। এটা হচ্ছে আমার কেস 3, এটা হচ্ছে আমার কেস 3। এই কেস 3টা আমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। এটাকে আমরা একটা 3 স্টার দিয়ে রাখি। সো এটা হচ্ছে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। চলো আমরা কেস 3টা একটু পড়ি। আমার একটা এক্সট্রা পেজ লাগবে। সো চলো কেস 3টা পড়ি। সো কেস 3 প্রিপারেশন, আমরা কিন্তু কার্বাইডের প্রিপারেশন দেখতেছি। হ্যাঁ, সো এটাতে কি বলা হয়েছিল? বলা হয়েছিল ইথাইন থেকে তৈরি করা যায়। সো দেখো, ইথাইন ফ্রম ইথাইন, ইথাইনের সংকেত হচ্ছে CH, ট্রিপল বন্ড CH। ঠিক আছে? এই যে হচ্ছে আমার ইথাইন। এখন ভাইয়া ইথাইন থেকে কেমনে তৈরি করব? দেখো একটু বলি, তুমি যখন চিন্তা করবা, এটাকে আমরা কিন্তু বলতে পারি অ্যালকাইন 1। এটার দুইটা নাম আছে, একটা হচ্ছে, একটা নাম তো বললামই আমি, ইথাইন, ইথাইন। এটার আরেকটা নাম আছে, এটার আরেকটা নাম হচ্ছে অ্যালকাইন 1। আরেকটা নাম কি বললাম? অ্যালকাইন 1। কি বললাম? অ্যালকাইন 1। এন্ড তোমরা জানো কিনা জানি না, এই অ্যালকাইন 1 এর মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট প্রপার্টিজ আছে, সেটা হচ্ছে অম্ল ধর্ম আছে। অ্যালকাইন 1 এর কি ধর্ম আছে? অ্যাসিডিক প্রপার্টি আছে, অ্যাসিডিক প্রপার্টি আছে। এটার মানে কি ভাইয়া? অ্যাসিডিক প্রপার্টি আছে, এটার মানে হচ্ছে সে হাইড্রোজেনকে কি করতে পারে? ধাতু
এর সাহায্যে প্রতিস্থাপন করতে পারে। তাহলে আমি যদি এবার রিয়াকশনটা দেখি এটার, তাহলে তুমি বুঝে যাবা রিয়াকশনটা কিভাবে হয়। তুমি এখানে চাইলে দুইটা রিয়াকশনই করতে পারবা, দুইটা বা তিনটা রিয়াকশন করতে পারবা। ধরো আমি এখানে একটা রিয়াকশন ফার্স্টে তোমাকে দেখাই। সো ধরো এখানে আমি দিলাম CH ট্রিপল বন্ড CH, হ্যাঁ। এবার এটার সাথে তুমি যদি লিথিয়াম দিয়ে বিক্রিয়া করো তাহলে এখানে কি তৈরি হবে তুমি এটা খেয়াল করো ভাইয়া। এখানের এই হাইড্রোজেনটার অম্ল ধর্ম আছে, এইখানের এই হাইড্রোজেনটারও কি আছে অম্ল ধর্ম আছে, কারণ এরা কি করতে পারে প্রতিস্থাপনযোগ্য, কারণ অ্যালকাইন ওয়ানের অম্ল ধর্ম থাকে। অ্যালকাইন ওয়ানের অম্ল ধর্ম থাকার একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে এখানে এই কার্বনের সংকরায়নটা। অ্যালকাইন ওয়ানের অম্ল ধর্ম থাকার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই কার্বনের সংকরায়নটা হচ্ছে sp, মনে রাখবা ভাইয়া। অ্যালকাইন ওয়ানের অম্ল ধর্মতার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই কার্বনের সংকরায়ন হচ্ছে sp। তাহলে এইখানে যে এই যে হাইড্রোজেন পরমাণুটা আছে এই হাইড্রোজেন পরমাণুটা প্রতিস্থাপন হয়, এইখানের এই হাইড্রোজেন পরমাণুটা যেটা আছে এটাও কি হয়ে যায় প্রতিস্থাপন হয়ে যায়, কার মাধ্যমে লিথিয়ামের মাধ্যমে। তাহলে এখানে কি তৈরি হবে তুমি বলবো ভাইয়া লিথিয়াম, তারপর হচ্ছে কার্বন, তারপর হচ্ছে ট্রিপল বন্ড, তারপর আবার কার্বন, তারপর আবার কি লিথিয়াম, প্লাস কি হয়ে যাবে হাইড্রোজেন গ্যাস আকারে উড়ে যাবে। এই যে দেখো হাইড্রোজেন গ্যাস আকারে বের হয়ে গেছে। এটাই কিন্তু হচ্ছে আমরা যে ফার্স্টে লিখছিলাম Li2C2, তুমি একটু খেয়াল করে দেখো কোথাও লিখছি, এই দেখো Li2C2, এই দেখো Li2 লিথিয়াম কার্বাইড Li2C2। এটাই কিন্তু হচ্ছে তুমি খুব সহজ ফরম্যাটে লিখতে পারবা, Li2C2 আকারে লিখতে পারবা, চাইলে এটাকে Li2C2 আকারে লিখতে পারবা। Li2C2 একই জিনিস কিন্তু, হ্যাঁ। এই যে দেখো হয়ে গেছে। এখন তুমি যেটা বুঝে থাকো একইভাবে তুমি চাইলে আরো বিক্রিয়া করতে পারবা। ধরো এবার আমি তোমারে দিলাম ইথাইন, হ্যাঁ। ইথাইনের সাথে তোমারে যদি বলা হয় যে ভাইয়া সিলভারের বিক্রিয়া করবেন, হ্যাঁ, সিলভারের বিক্রিয়া, তাহলে কি হবে একেবারে যদি বলতে চাই তাহলে তুমি কি বলবা, তাহলে বলবা ভাইয়া আগের মতোই এখান থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপন হবে, এখান থেকে আরেকটা হাইড্রোজেন প্রতিস্থাপন হবে। তাহলে দুইটা হাইড্রোজেন যদি চলে যায় তাহলে এই জায়গাটায় কি তৈরি হয়ে যাবে, একেবারে যদি লিখতে চাই Ag2C2, এটা কি সিলভার কার্বাইড, প্লাস কি হবে হাইড্রোজেন হয়ে যাবে। এই যে আমার হয়ে গেছে। সো আমরা কি দেখলাম এখানে, যে আমরা তিনটা উপায়ে চাইলে কার্বাইড তৈরি করতে পারি। একটা হচ্ছে মেটাল প্লাস কার্বন, এই উপায়ে কার্বাইড তৈরি করতে পারি। সেকেন্ড উপায় হচ্ছে মেটাল অক্সাইড প্লাস কার্বন, এই উপায়ে তৈরি করতে পারি কেস 2, অ্যান্ড কেস 3 হচ্ছে আমরা ইথাইন থেকে তৈরি করতে পারি কার্বাইড। তো আমরা এখানে ফার্স্টে কার্বাইডের প্রিপারেশনটা দেখলাম। এবার হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে টাইপস অফ কার্বাইড। টাইপস অফ কার্বাইড, এটা কিন্তু টাইপে চলে আসলাম এবার আমরা, টাইপ, ঠিক আছে। সো এটা হচ্ছে টাইপ 1, টাইপ 1, ঠিক আছে। সো টাইপ 1 হচ্ছে, টাইপ 1 এর দেখো নামটা তোমার কাছে দেওয়া আছে, নামটা কি দেওয়া আছে দেখো একটু ভালো করে। টাইপ 1 এর নামটা কি দেওয়া আছে, আয়নিক বা সল্ট লাইক কার্বাইডস, ঠিক আছে। এটা কার্বাইডস, এটা হচ্ছে কার্বাইডস, এটা ডি, আয়নিক বা সল্ট লাইক কার্বাইডস, হ্যাঁ, এটা ডি। ওকে, সো এখানে আমাকে নামটা দেওয়া আছে আয়নিক বা সল্ট লাইক কার্বাইডস। এটা কয়টা ক্যাটাগরিতে ভাগ হইতেছে দেখো, মিথানাইটস এটা একটা ক্যাটাগরি, তারপর হচ্ছে এসিটাইলাইটস, আর এটা হচ্ছে অ্যালাইলাইটস, তিনটা ক্যাটাগরিতে ভাগ হচ্ছে। মানে টাইপ 1 যেটা কার্বাইডের আয়নিক বা সল্ট লাইক কার্বাইড, ওইটা আবার তিনটা ক্যাটাগরিতে ভাগ আছে। সো এটা হচ্ছে তোমার ক্যাটাগরি 1, ক্যাটাগরি লিখলাম ক্যাটাগরি 1। এটা হচ্ছে তোমার ক্যাট মানে বিড়াল না, হ্যাঁ, ক্যাটাগরি 2, আর এটা হচ্ছে তোমার ক্যাটাগরি 3, ঠিক আছে। তিনটা ক্যাটাগরিতে এটা ভাগ থাকতেছে। ওকে, সো ক্যাটাগরি 1 এর মধ্যে নাম কি দিছে মিথাইনাইটস। এটা কখন হবে, এইটা হচ্ছে যখন আমার এইখানে কার্বনের চেহারাটা এরকম হবে, এই যে এরকম হবে কার্বনের চেহারাটা C4- হবে, তখন আমরা এটাকে বলি হচ্ছে মিথাইনাইটস। এটাকে আমরা বলি মিথাইনাইটস। এটার মানে কি ভাইয়া, একটু এক্সাম্পলটা দেখি তাহলে তুমি বুঝে যাবা। যেরকম ধরো বেরিলিয়াম কার্বাইড, তুমি একটু খেয়াল করে দেখো এখানে কার্বনের জারণ মান তুমি যদি বের করো দেখবা এখানে C4- আসবে, বেরিলিয়ামের যোজনী 2 আর কার্বনের যোজনী 4, তুমি ভাগ করে দেখবা এটা বেরিলিয়াম কার্বাইড এরকম আসবে। তারপর আর কি লিখতে পারি, তারপর লিখতে পারি অ্যালুমিনিয়াম কার্বাইড, হ্যাঁ। কিভাবে লিখতে বলছিলাম মনে করে দেখো, কার্বনের যোজনী চলে আসবে অ্যালুমিনিয়ামের কাছে, অ্যালুমিনিয়ামের যোজনী চলে আসবে কার্বনের কাছে, এই হচ্ছে অ্যালুমিনিয়াম কার্বাইড। এটা হচ্ছে মিথাইনাইটস, যখন কার্বনের এইভাবে C4- আকারে থাকবে তখন আমরা সেটাকে বলি মিথাইনাইটস। কেন মিথাইনাইটস বলা হয় এটা রিজন আছে, একটু পরে বলতেছি, বাট এটা হচ্ছে মিথাইনাইটস। এরপরে কি বলা হয়েছে এসিটাইলাইটস, এটা কেন বা এটা কিভাবে হয়। আচ্ছা, সো এসিটাইলাইটস এটা কেন বা এটা কিভাবে, এটা হচ্ছে ভাইয়া, এইটা হচ্ছে C2- এরকম হবে, জারণ মানটা এই সিনারিওতে থাকবে C2- এরকম সিনারিওতে যদি থাকে সেটাকে আমরা বলি হচ্ছে এসিটাইলাইটস। ওকে, সো এটার এক্সাম্পল কি কি ভাইয়া একটু দেখো, এক্সাম্পলগুলো দেখি। এটা হচ্ছে এক্সাম্পল হচ্ছে লিথিয়াম কার্বাইড, তারপর হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, তারপর হচ্ছে সোডিয়াম কার্বাইড Na2C2, হ্যাঁ। তারপর ধরো তুমি সিলভার কার্বাইড দিতে পারো, সিলভার Ag2
Ag2C2 এই যে এরকম সিনারিও হতে পারে। সো এটা হচ্ছে তোমার এসিটাইলাইটস। আর মিথাইনাইটস মানে কি C4 মাইনাস। তাহলে C4 মাইনাস তুমি মানে বলতে এখানে জারণ মান মানে চেহারাটা যদি বের করো, এখানে কার্বনের যদি বের করো দেখবা C2 2 মাইনাস আসবে। এখানেও সেম জিনিস হবে, C2 ক্যালসিয়ামের উপর +2 তাহলে C2 2 মাইনাস, সোডিয়ামের উপর +2 তাহলে C2 2 মাইনাস, সিলভারের উপর +2 নরমালি +1 যেহেতু দুইটা আছে তাহলে +2 তাহলে কি হবে C2 2 মাইনাস হবে। দ্যাটস ওয়াই আমি এটাকে কি বলতেছি এসিটাইলাইটস বলতেছি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই 3 নাম্বার যেটা লিখছেন 3 নাম্বারটার নাম কি দিবেন অ্যালাইলাইটস, এটার মানে কি? এটার মানে কি ভাইয়া? এটার মানে কি? এটার মানে হচ্ছে এটা হচ্ছে C3 4 মাইনাস, এটা হচ্ছে অ্যালাইলাইটস। কি বললাম? এটার মানে হচ্ছে C3 4 মাইনাস, C3 4 মাইনাস। ভাইয়া এটার একটা এক্সাম্পল বলেন। অবশ্যই এক্সাম্পল বলো, কেন বলবো না? Mg2C3 Mg2C3 এটার এক্সাম্পলটা হচ্ছে Mg2C3, এটাকে কি বলতেছি অ্যালাইলাইটস। এখন কথা হচ্ছে ভাইয়া এই যে তিনটা নাম আপনি শিখাইলেন আমাকে, একটা শিখাইলেন ক্যাটাগরি 1-এ শিখাইলেন মিথাইনাইটস, 2 নম্বরে শিখাইলেন এসিটাইলাইটস, 3 নম্বরে শিখাইলেন হচ্ছে অ্যালাইলাইটস। এখন ভাইয়া এদের নামগুলা এরকম কেন দিছেন আপনি? এইটার রিজনটা তুমি খুবই যদি বুঝতে চাও তাহলে তুমি দেখবা এই যে এইখান থেকে এখন বুঝবা। দেখো ভাইয়া এটার সাথে তুমি যদি পানি অ্যাড করো, কি অ্যাড করবা? পানি। এটার সাথে তুমি যদি এই জায়গাটায় পানি অ্যাড করো তাহলে তুমি তোমার অ্যান্সারটা পাওয়া যাবা। হ্যাঁ, এখানে যদি তুমি পানি অ্যাড করো তাহলে +H2O, এখানে যদি তুমি পানি অ্যাড করো তাহলে এই মিথাইনাইটস যেগুলো আছে এটার সাথে পানি যোগ করলে এখানে পাওয়া যাবে মিথেন প্লাস বেস। বেস বলতে ভাইয়া তুমি যে ধাতু নিবা সেই ধাতুর বেস পাওয়া যাবে। মানে মিথাইনাইটস এটা যারা আছে এদের সাথে তুমি যদি পানি যোগ করো তাহলে পাবা মিথেন প্লাস বেস। তাহলে এটার নাম কেন মিথাইনাইটস হয়েছে তুমি কিন্তু বুঝে গেলা যে ফার্স্টে এটার কার্বাইডটা নিছেন ভাইয়া, কার্বাইড নেওয়ার পর সেখানে আপনি পানি অ্যাড করছেন, তারপর কি পাইছেন? মিথেন পাইছেন, প্লাস কি পাইছেন? বেস পাইছেন। এবার আমি যদি বলি এসিটাইলাইটস তাহলে এটা বুঝাই যাচ্ছে এইটার সাথে আপনি যদি ভাইয়া পানি অ্যাড করেন, এই যে এটার সাথে যদি আপনি পানি অ্যাড করেন, এদের সাথে যদি আপনি পানি অ্যাড করেন তাহলে আপনি কি পাবেন? চলো অ্যাড করে দেখি কি পাওয়া যায়। এসিটাইলাইটস তো, তাহলে এদের সাথে পানি অ্যাড করলে তাহলে প্লাস H2O, এখানে যদি আপনি পানি অ্যাড করেন H2O তাহলে এখানে তৈরি হবে হচ্ছে ইথাইন। কি তৈরি হবে? ইথাইন প্লাস বেস। বেস বলতে কি ভাইয়া? যে ধাতু নেবেন আপনি সেই ধাতুর বেস পাওয়া যাবে। যদি আপনি এখানে সিলভার নেন তাহলে সিলভারের বেস পাওয়া যাবে, সোডিয়াম নেন তাহলে সোডিয়ামের বেস পাওয়া যাবে, যদি ক্যালসিয়াম নেন তাহলে ক্যালসিয়ামের বেস পাওয়া যাবে। বেস বলতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, পানি নিচ্ছেন না তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যদি লিথিয়াম নেন তাহলে আপনি লিথিয়াম হাইড্রোক্সাইড পাবেন। তাহলে কেন এটাকে অ্যাসিটাইলাইটস বলতেছে এটা কি ক্লিয়ার হয়েছে? দেখেন এখানে অ্যাসিটিলিন তৈরি হয়েছে, এখানে মিথেন তৈরি হয়েছে, তাই এটাকে বলা হয় মিথাইনাইট, মিথাইনাইটস, অ্যাসিটিলিন অ্যাসিটালাইটস। তাহলে এইখানে অ্যালাইডস, অ্যালাইল নামে একটা গ্রুপ আছে অর্গানিক কেমিস্ট্রিতে, অ্যালাইল। এইটার সাথে আপনি যদি পানি দেন, এই যে এই কম্পাউন্ডের সাথে আপনি যদি এই জায়গাটায় পানি দেন H2O করেন, H2O করেন, তাহলে এইখানে যেটা তৈরি হবে সেটা হবে প্রোপাইন। কি তৈরি হবে? প্রোপাইন প্লাস কি হবে? বেস। প্রোপাইন প্লাস বেস তৈরি হচ্ছে। কোন বেস? আপনি যে ধাতু নেবেন সেই ধাতুর বেস তৈরি হবে। ওকে, সো আমরা আশা করি বুঝে গেছি যে তিনটা জিনিস কেন কিভাবে হইতেছে। এটা কিন্তু অর্গানিক কেমিস্ট্রিতে খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, যে ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে অর্গানিকে জাম্প। একটু বুঝেন ভালো করে, আমি একটু বুঝাই। আমাকে যদি কখনো বলা হয়, দেখেন আমাকে যদি কখনো বলা হয় ইনঅর্গানিক থেকে আপনি অর্গানিকে জাম্প করবেন, ইনঅর্গানিক আপনি চাচ্ছেন ইনঅর্গানিক থেকে অর্গানিকে জাম্প করবেন, অর্গানিকের একটা প্রোডাক্ট তৈরি করে ফেলবেন। খুবই সহজ। কি করবেন আপনি? আমি বলে দিই রাস্তাটা, আপনি ঠান্ডা মাথায় চিন্তা করলেই কিন্তু হয়ে যাবে। আমাকে যদি বলা হয় ক্যালসিয়াম কার্বাইড, এটা একটা ইনঅর্গানিক কম্পাউন্ড, এইটা থেকে আপনি চলে আসেন অর্গানিকে, CH ট্রিপল বন্ড CH। আপনি কি পারবেন? আপনি বলবেন হ্যাঁ ভাইয়া পারবো। ওকে, সো আমাকে যদি বলা হয় এটা কি পারবেন আপনি? এটা কিন্তু ইনঅর্গানিক, এটা কি আমার ইথাইন। সো এটা কিভাবে করব? খুবই সহজ ভাইয়া, দেখেন আমি সলভ করে ফেলি। কিভাবে সলভ করব? আপনি বলবেন ভাই আপনি মাত্র শিখাইছেন, কি করবেন আপনি? না পানি অ্যাড করে দিবেন, তাইলেই হয়ে যাবে। দেখেন ক্যালসিয়াম কার্বাইড, আপনি এটার সাথে 2 মোল পানি নেন, আমি এটা সমতা করার জন্য 2 মোল পানি নিছি। এখানে আমার কি তৈরি হয়ে যাবে? ইথাইন। কি তৈরি হয়ে যাবে? ইথাইন। আর কি তৈরি হবে ভাই? যেই ধাতু নিছেন সেই ধাতুর বেস তৈরি হয়ে যাবে। বিলিভ করেন ভাই এই রিঅ্যাকশনটা এতটা ইম্পর্টেন্ট অর্গানিকে যখন যাবেন, যে ক্যালসিয়াম কার্বাইড থেকে ইথাইন প্রস্তুতি। হ্যাঁ, এনে আমি অ্যারোসাইন দিই, ঝামেলা লেগে যাবে। হ্যাঁ, ঝামেলা লেগে যাবে, দেখে মনে হচ্ছে বন্ধন। 2H2O, এখানে হয়েছে ইথাইন।
হ্যাঁ এই যে ইথাইন হয়েছে, ঠিক আছে, এই যে হয়ে গেছে। সো এই রিয়াকশনটা কিন্তু আমার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। এখন এখানে আরেকটা প্রশ্ন মাঝে মাঝে আসে, আসে যে ভাই এদের গঠনগুলা কীরকম, এই যে আপনি যে আঁকছেন এদের গঠনগুলা কীরকম। সো চলো আমরা একটু এদের গঠনগুলা দেখে ফেলি। একটা গঠন মাঝে মাঝে জিজ্ঞেস করে যে ভাই ক্যালসিয়াম কার্বাইড এটার গাঠনিক সংকেতটা কীরকম। গঠন বলতে ভাই গাঠনিক সংকেত বোঝাচ্ছি, যে ক্যালসিয়াম কার্বাইড এটার গাঠনিক সংকেতটা কীরকম। দেখো কার্বন 2টা আছে আনডাউটেডলি, তাহলে কার্বন 2টা দিই ফার্স্টে, কার্বন 2টা, তাহলে 2টা এই যে দিলাম। এখন দেখো কার্বনের হাত ফাঁকা আছে কয়টা, একটা, এই কার্বনের হাত ফাঁকা আছে কয়টা, একটা, কার্বনের হাত থাকে কয়টা, 4টা, তাহলে দেও ভাইয়া এইখানে একটা ক্যালসিয়াম, এই দেখো হয়ে গেছে ক্যালসিয়াম কার্বাইডের স্ট্রাকচার। এটা হচ্ছে পরীক্ষায় মাঝে মাঝে আসে যে এখানে সিগমা বন্ড কয়টা আর হচ্ছে এখানে পাই বন্ড কয়টা, এটা পরীক্ষায় মাঝে মাঝে আসে। হ্যাঁ, সো কিভাবে করব, খুবই সহজ, তুমি কিন্তু বলতে পারবা, তুমি কিন্তু জানো একটা বন্ধন মানেই সিগমা বন্ধন, যেখানে একের অধিক বন্ধন আছে সবগুলা কি পাই বন্ধন। তাহলে এখানে এইটা হচ্ছে সিগমা, একটা সিগমা, দুইটা সিগমা, তিনটা সিগমা, তাহলে এখানে সিগমা কয়টা আছে ভাই, সিগমা আছে 3টা, সিগমা আছে 3টা, একটা, দুইটা, তিনটা, আর পাই আছে কয়টা, পাই আছে 2টা। এই যে দেখো এটা পরীক্ষায় মাঝে মাঝে এমসিকিউ আসে। দেখো আমরা আরেকটা যদি একটু করি, ধরো এবার আমি যদি বলি ম্যাগনেসিয়ামের যে কার্বাইডটা নিছিলেন, যেটা থেকে ভাই আপনি প্রোপাইন তৈরি করছিলেন, হ্যাঁ প্রোপাইন তৈরি করছিলেন, এটা কি একটু দেখাবেন, Mg2C3, Mg2C3, চলো করি একটু, Mg2C3, এটা পরীক্ষায় বেশি আসে না, বাট তাও যদি আইসা যায়, তাহলে কার্বন এখানে কয়টা আছে, 3টা আছে, আগে ফার্স্টে 2টা কার্বন দিয়ে দাও, এই যে 2টা কার্বন দিলাম, হ্যাঁ আরেকটা কার্বন এখানে দিয়ে দিলাম, আরেকটা কার্বন দিয়ে দিলাম। এবার এখানে ম্যাগনেসিয়াম কয়টা আছে, ম্যাগনেসিয়াম কয়টা আছে, 2টা, তাহলে এখানে এইরকম দিয়ে দিলাম ম্যাগনেসিয়াম একটা, ওকে দিলাম ম্যাগনেসিয়াম 2টা, একটা দিলাম। এখন দেখো একটু ভালো করে খেয়াল করো, এই কার্বনের হাত কয়টা হয়েছে, মাঝে যে কার্বনটা, 1টা 2টা 3টা, মানে এখানে আছে 3টা, এখানে আছে একটা, 4টা, এই কার্বন হাত ফিল আপ হয়ে গেছে। এই কার্বনের একটা হাত কিন্তু এখনো ফাঁকা আছে, 1টা 2টা 3টা, তাহলে একটা হাত এখনো ফাঁকা আছে। আবার একইভাবে এই যে কার্বনটা আছে, এই কার্বনটার এখানে বন্ধন হয়েছে 3টা, একটা হাত ফাঁকা আছে, তাহলে ফিল আপ করে দাও, তাহলে হয়ে যাবে। তাহলে চলো করে ফেলি, তাহলে এই যে ভাইয়া এখানে দিয়ে দিব ম্যাগনেসিয়াম, আর এই যে এই কার্বনের হাত ফাঁকা ছিল, তাহলে এই কার্বনের হাতটা অ্যাড করে দেব। এই দেখো এটা হচ্ছে Mg2C3। তাহলে এবার তোমাকে যদি জিজ্ঞেস করে ভাই এখানে আমার সিগমা কয়টা, আমার এখানে পাই কয়টা, একটু বলে ফেলেন তো, চলো করি। দেখো একটা সিগমা, 2টা সিগমা, 3টা সিগমা, এই বরাবর আছে 3টা সিগমা, এখানে আছে একটা, 4টা, এখানে আছে 5টা, তাহলে সিগমা আছে কয়টা, 5টা, সিগমা কয়টা, 5টা, পাই কয়টা আছে একটু দেখি, একটা, 2টা, আর এখানে আছে একটা, তাহলে কয়টা হলো, পাই আছে 3টা। আশা করি সবাই এটা বুঝতে পারছি। মাঝে মাঝে কিন্তু এগুলো পরীক্ষায় দিয়ে দিতে পারে যে কোথায় কয়টা সিগমা আছে, কোথায় কয়টা পাই আছে। সো আমি আশা করি বুঝাইতে পারছি যে এটা নামগুলা কেন এটা হয়েছে, মিথাইনাইডসি কেন হয়েছে, এসিটাইলাইডসি কেন হয়েছে, অ্যালাইলাইডস কেন হয়েছে, কারণ অ্যালকাইন থেকে বেসিক্যালি হচ্ছে প্রোপাইন থেকে একটা হাইড্রোজেনকে যদি বের করো সেখান থেকে একটা অ্যালাইল গ্রুপ পাওয়া যায়। দ্যাটস ওয়াই তোমরা যখন অর্গানিক পড়বা তখন দেখবা, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় অ্যালাইডস। আচ্ছা, সো আশা করি মোটামুটি এটা সবার ক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ার, ওকে। সো আমাদের একটা ক্যাটাগরি শেষ, মানে টাইপ শেষ। টাইপ 1-এর 3টা ক্যাটাগরি ছিল, এইবার হচ্ছে আমরা টাইপ 2-তে আসবো। টাইপ 2তে কি বলা হয়েছে, টাইপ 2-তে বলা হয়েছে কোভালেন্ট কার্বাইডস। টাইপ 2 বলতে ভাইয়া টাইপ 1-এর ভিতরেই এই কার্বাইডসের টাইপ পড়তেছি আমরা, ওটা কিন্তু আমার মেইন টাইপ, কার্বাইডস পড়তেছে স্টিল। সো কোভালেন্ট কার্বাইডস, সো আমরা এখন কোভালেন্ট কার্বাইডস পড়া শুরু করলাম, চলো। সো কোভালেন্ট কার্বাইড সম্পর্কে আমাদের কিছু জিনিসপত্রটা জানতে হবে। কোভালেন্ট কার্বাইড জিনিসগুলো কি, মানে কিভাবে কোথায় কাজে লাগে, এগুলোটা জানতে হবে। সো আমি একটু লিখি, কোভালেন্ট মানে সমযোজী আর কি, হ্যাঁ কোভালেন্ট কার্বাইডস, কোভালেন্ট কার্বাইডস, ওকে। সো এটা সম্পর্কে একটু বলে রাখি, এটার কি কি প্রপার্টিজ আছে। এটার কিছু প্রপার্টিজ আছে, এরা অনেক হার্ড ম্যাটেরিয়াল, হার্ড মানে কি বুঝো তো, শক্ত, অনেক শক্ত। তারপরে এরা হচ্ছে নন রিঅ্যাক্টিভ, মোটামুটিভাবে খুব বেশি রিঅ্যাক্টিভ না, এরা হচ্ছে নন রিঅ্যাক্টিভ। আরেকটা পয়েন্ট আছে ভাই এটার, এটা হচ্ছে থার্মালি স্টেবল। থার্মালি মানে হচ্ছে তাপীয় দিক থেকে থার্মালি এরা কি হয়, বেশ স্টেবল হয়। থার্মালি কি হয়, বেশ স্টেবল হয়। সো তোমাকে যদি বলা হয় কোভালেন্ট কার্বাইড, এরা কি হবে, অনেক বেশি হার্ড হবে, তারপর এরা নন রিঅ্যাক্টিভ হবে, আর এটা কি বললাম, থার্মালি স্টেবল হবে। সো চলো আমরা কিছু এক্সাম্পল দেখি, এটার কিছু এক্সাম্পল করি। কার্বাইডসের প্রিপারেশন যেটা ছিল ওইটাই কিন্তু এখানে আমরা ইন্ট্রোডিউস করব। হ্যাঁ, আমরা কিন্তু এখন এটা পড়তেছি যে কোভালেন্ট কার্বাইডস। সো ধরো আমি এখানে দিলাম B2O3 অক্সাইড, তাহলে অক্সাইডের সাথে কার্বাইড কেমনে তৈরি করে মনে আছে, অক্সাইডের সাথে মেটাল অক্সাইড বা মেটাল অক্সাইডের সাথে কার্বন দিলে কিন্তু কার্বাইড তৈরি হয়ে যায়। তাহলে এখন আমি যদি এখানে কার্বাইড চাই, তাহলে B2O3 নিলাম, B2O3, এটার সাথে তুমি যদি এইখানে কার্বন দাও, তাহলে এইখানে কি হয়ে যাবে, এইখানে হয়ে যাবে B4C।
এরকম হয়ে যাবে, কি হয়ে যাবে B4C। আচ্ছা, তাহলে এইখানে একটা কার্বাইড তৈরি হয়েছে এবং এই জায়গাটায় একটা খেয়াল রাখতে হবে, এইখানে অবশ্যই ইলেকট্রিক ফার্নেসের ভিতর দিয়ে দিতে হবে বিক্রিয়াটাকে, ইলেকট্রিক ফার্নেস। সেম ভাবে তুমি যদি চাও এখানে সিলিকন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এটা করতে পারবা, এইখানে যদি চাও সিলিকন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এটা করতে পারবা সেম ভাবে। সো দেখো সিলিকন ডাইঅক্সাইড প্লাস কার্বন, আগের মতোই এখানেও দিব ইলেকট্রিক ফার্নেস, এখানে তৈরি হবে সিলিকন কার্বাইড। এই যে দেখো এরকম দুটা প্রোডাক্ট তৈরি হয়েছে, এই দুইটাই হচ্ছে ভাইয়া কোভালেন্ট কার্বাইডস। এই যে ভাইয়া B4C তৈরি হয়েছে, এটা কিন্তু কোভালেন্ট কার্বাইডস। সেম ভাবে সিলিকন যে কার্বাইড তৈরি হয়েছে এটাও কিন্তু আমার কোভালেন্ট কার্বাইড, দুইটাই কিন্তু হচ্ছে আমার কোভালেন্ট কার্বাইড। B4C যেটা এটাও কোভালেন্ট কার্বাইড, সিলিকন কার্বাইড যেটা এটাও হচ্ছে আমার কোভালেন্ট কার্বাইডস। এখন ভাইয়া এটার নাম কি, এই B4C সম্পর্কে একটু আমাদের আইডিয়া নিতে হবে। B4C এটার নাম কি, এটার নাম বলে হচ্ছে নরবাইট। কি বলে, এটার নাম হচ্ছে নরবাইট। এখন তোমাদেরকে আমি একটু আগে একটা জিনিস বলছিলাম যে কোভালেন্ট কার্বাইড যারা আছে এরা অনেক শক্তিশালী, এরা খুব বেশি বিক্রিয়া করে না এবং তাপীয় দিক থেকে কি হয় অনেক বেশি স্টেবল হয়। তাহলে এই জিনিসগুলোকে আমরা ইউজ করতে পারবো এমন এমন জায়গায় যেখানে অনেক শক্তিশালী জিনিস লাগবে, তারপর হচ্ছে রিঅ্যাক্টিভ হবে না খুব বেশি, এবং তাপীয় দিক থেকে এরা খুব বেশি স্টেবল হবে, মানে তাপীয় খুব বেশি তাপে, মানে এটাকে বিক্রিয়া করাইতে হলে অনেক বেশি তাপ লাগবে। তাহলে এই জায়গাগুলোতে তুমি ইউজ করতে পারবা। এখন এরকম জায়গা কোথায় আছে, এইটাকে ইউজ করা হয়, একটু খেয়াল করো, আমি একটু বলি। used as a container, কন্টেইনার মানে বুঝো তো, মানে পাত্র বা ধারক, হ্যাঁ, used as a container in নিউক্লিয়ার ফুয়েল। এখন তুমি চিন্তা করো নিউক্লিয়ার ফুয়েল মানে নর্মাল পেট্রোল বা অকটেন না, কিন্তু নিউক্লিয়ার ফুয়েল কিন্তু এটাকে ধরে রাখাটা কিন্তু অনেক টাফ। সো এটার জন্য অনেক হার্ড হতে হবে, থার্মালি স্টেবল হতে হবে, অনেক নন রিঅ্যাক্টিভ হতে হবে। সো এটাকে তুমি যদি চাও ইউজ করতে পারবা নিউক্লিয়ার ফুয়েলকে। এই যে আমরা যে রূপপুর পাওয়ার প্ল্যান্টে যে ফুয়েলটা রাখতেছি নিউক্লিয়ার ফুয়েল, এটাকে কোথায় রাখবো, এটার জন্য তো একটা কন্টেইনার লাগবে যে রাখার জন্য। সো আমরা তাকে তখন কাকে ইউজ করি, নরবাইটকে ইউজ করি এইখানে। সো কাকে ইউজ করতেছি এইখানে, নরবাইট। সো এটা খেয়াল রাখতে হবে। এইবার পরেরটাতে যেটা আছে এটাও কিন্তু কোভালেন্ট কার্বাইডস, এটাও কি কোভালেন্ট কার্বাইড, কোভালেন্ট কার্বাইডস। সেম ভাবে এই B4Cও কিন্তু ভাইয়া কোভালেন্ট কার্বাইড, এটাও কিন্তু হচ্ছে কোভালেন্ট কার্বাইডস। ঠিক আছে, সো এরা কি অনেক হার্ড। এটার নাম কি ভাইয়া, এইটা নাম হচ্ছে কার্বোরান্ডাম, এটা হচ্ছে তার নাম। যেরকম এটার নাম ছিল কি নরবাইট, ওটার নাম হচ্ছে কার্বোরান্ডাম। এইটা কোথায় ইউজ করা হয়, তুমি আগের মতোই ভাইয়া, এটা অনেক হার্ড, নন রিঅ্যাক্টিভ এবং হচ্ছে থার্মালি স্টেবল। এটা ইউজ করা হয় এটার ব্যবহার করা হয় কোথায়, রেডিও অ্যাক্টিভ রিঅ্যাকশনে যে শিল্ড আছে, রেডিও অ্যাক্টিভ রিঅ্যাকশনকে আটকানোর জন্য, যেরকম বুলেট প্রুফ যে ব্যাপারগুলা। সো এটাকে বুঝতে আসো, বুলেট প্রুফ যে এলিমেন্টসগুলো হয় সেই এলিমেন্টসের মতো, এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ শিল্ড। সো ইউজড হচ্ছে রেডিও অ্যাক্টিভ শিল্ড তৈরিতে। সো এটার ইউজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো আমি যদি বলি তোমাকে, কোভালেন্ট কার্বাইড যারা আছে এটা কিন্তু আমাদের জন্য বেশ কাজে লাগে এবং এরা কিন্তু অনেক শক্ত এবং থার্মালি বেশ স্টেবল এবং নন রিঅ্যাক্টিভ। এই তিনটা প্রপার্টিজের জন্যই কিন্তু নরবাইট আর কার্বোরান্ডাম, হ্যাঁ, কার্বোরান্ডাম পরীক্ষা কিন্তু আসে যে কার্বোরান্ডাম জিনিসটা কি, হ্যাঁ। সো কার্বোরান্ডাম জিনিসটা হচ্ছে সিলিকন কার্বাইড। সো এরা কোথায় ইউজ করতেছি তোমরা, রেডিও অ্যাক্টিভ শিল্ড তৈরিতে। আর এখানে হচ্ছে কোথায় ইউজ করতেছি, নিউক্লিয়ার ফুয়েলের কি কন্টেইনার হিসাবে ইউজ করতেছি। আচ্ছা, এবার একটা ছোট্ট কথা বলে রাখি, এইখানে যে মেটালিক কার্বাইডসটা আছে, এটা তো আমার টাইপ 3, এটা থেকে আমাদের পরীক্ষায় খুব বেশি কিছু আসে না। সো আমরা এটা আপাতত স্কিপ করব, এটা খুব বেশি আসে না। সো এটা আপাতত এখানে আমরা স্কিপ করব, পরীক্ষায় কিচ্ছু আসে না এটা থেকে। সো এটা স্কিপ। সো আমরা তিনটা টাইপ অলরেডি পড়ে ফেললাম। আমি যদি তোমাকে বলি কার্বাইডসের প্রিপারেশন ফার্স্টে পড়লাম, কয়টা উপায়ে শিখলাম প্রিপারেশন, 3টা উপায়, কেস 1, কেস 2, কেস 3। সাবধানে নোট ডাউন করবা, যখন খুব ভালো করে নোট ডাউন করবা। এই রিঅ্যাকশনগুলো বেশ ইফেক্টিভ, মনে থাকে না ভাইয়া, আমি যেভাবে দেখাইতেছি তুমি যদি আমার মতো করে আগাও, তুমি সুন্দর করে নোট ডাউন যদি করে রাখতে পারো তাহলে পড়তে পারবা, ভালো করে মনে থাকবে। কালার পেন ইউজ করবা, খাতাটা সুন্দর করে স্পাইরাল খাতায় লিখবা, তাহলে দেখবা যখন পড়বা তখন তোমার নিজের ইন্টারেস্ট গ্রো হবে যে ভাই পড়ি, হ্যাঁ, ওইভাবে পড়বা। আচ্ছা, তারপর 3টা প্রিপারেশন দেখালাম, তারপর এখানে আমি টাইপগুলো দেখাইছি। সো টাইপ
মানে কার্বাইডসের প্রকারভেদ। 1 নাম্বার প্রকারভেদ হচ্ছে আয়নিক বা সল্ট লাইক কার্বাইডস। এটা আবার 3টা ক্যাটাগরিতে ভাগ আছে, 3টা ক্যাটাগরির কিছু জিনিসপত্র দেখাইছি। তারপর হচ্ছে তোমার কোভালেন্ট কার্বাইডসের 2টা রিঅ্যাকশন এবং 2টার ইউজ দেখাইছি। মেটালিক কার্বাইড যেটা আছে সেটা আমাদের খুব বেশি কাজে লাগে না। ওকে, সো আমরা এবার দেখো টাইপ পড়ে ফেললাম, প্রিপারেশন পড়ে ফেললাম। এখন আমরা কি করব? রিঅ্যাকশন অফ কার্বাইডস। সো কার্বাইডসের সাথে আমরা নাইট্রোজেন বিক্রিয়া করাবো। কি করাবো? কার্বাইডসের সাথে নাইট্রোজেন বিক্রিয়া করাবো। সো চলো বিক্রিয়াগুলো করি। সো আমরা ফার্স্টেই যেটা করব, ক্যালসিয়াম কার্বাইড নিলাম, ক্যালসিয়াম কার্বাইড। এটার সাথে ভাইয়া আমরা ধরো নাইট্রোজেনের বিক্রিয়া করলাম। কার বিক্রিয়া করলাম? নাইট্রোজেনের বিক্রিয়া করলাম। তাহলে এখানে কি তৈরি হবে? CaCN2 এটা তৈরি হলো। এটার নাম কি? এটার নাম হচ্ছে ক্যালসিয়াম সায়ানামাইড। লিখে দিচ্ছি নামটা, ক্যালসিয়াম সায়ানেমাইড। এবার আমরা কি করব? এটার সাথে আবার সালফিউরিক অ্যাসিড দিব। এটার সাথে আবার কি করব ভাই? সালফিউরিক অ্যাসিড দিব, প্লাস সালফিউরিক অ্যাসিড। তাহলে বুঝাই যাচ্ছে কি তৈরি হবে? ক্যালসিয়াম সালফেট তৈরি হয়ে যাবে, ক্যালসিয়াম সালফেট তৈরি হয়ে যাবে। আর কি তৈরি হবে? H2CN2 তৈরি হয়ে যাবে। ঠিক আছে, ক্যালসিয়াম সালফেট। তাহলে ক্যালসিয়াম কার্বাইডের সাথে ফার্স্টে নাইট্রোজেনের বিক্রিয়া করলাম, ক্যালসিয়াম সায়ানামাইড তৈরি হলো। ওইটার সাথে আমি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করলাম, ক্যালসিয়াম সালফেট আর হচ্ছে H2CN2 তৈরি হলো। এবার এইখানে এই যে যৌগটা তৈরি হয়েছে এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে সায়ানামাইড। ওকে, সো আমরা মোটামুটিভাবে একটা রিঅ্যাকশন দেখে ফেললাম। সো ক্যালসিয়াম কার্বাইডের সাথে নাইট্রোজেনের বিক্রিয়া করে ফার্স্টে হচ্ছে আমরা ক্যালসিয়াম কি তৈরি করলাম? ক্যালসিয়াম সায়ানামাইড। ক্যালসিয়াম সায়ানামাইডের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফাইড আর হচ্ছে সায়ানামাইড তৈরি করছে। এবার এই সায়ানামাইডের কিছু স্পেশাল রিঅ্যাকশন আছে। সো আমরা চলো এটা একটু দেখি। সায়ানামাইডের কিছু স্পেশাল রিঅ্যাকশন আছে ভাই। সো H2CN2, তাহলে H2CN2। এবার এটার সাথে আমরা পানির বিক্রিয়া দিব। এখানে পানির বিক্রিয়া দিব, H2O পানির বিক্রিয়া দিব। পানির বিক্রিয়া দিলে এখানে কি তৈরি হবে? NH2, এখানে হবে CO আর হচ্ছে NH2। এটার নাম কি ভাই? আমরা কিন্তু জানি, এটার নাম কিন্তু আমরা জানি H2CN2। এটার নাম হচ্ছে সায়ানামাইড। এটার সাথে তুমি যদি পানি অ্যাড করো, এটার সাথে যদি তুমি পানি অ্যাড করো, তাহলে এখানে কি তৈরি হচ্ছে? ইউরিয়া তৈরি হচ্ছে। ইউরিয়া তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে ভাইয়া? ইউরিয়া। ইউরিয়া 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 কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার তুমি যদি চাও যে না ভাইয়া আমি এটার সাথে পানি দিব না, এটার সাথে আমি কি দিব? H2S দিব। কি দিব? H2S, হাইড্রোজেন সালফাইড। তাহলে কি তৈরি হবে? তাহলে দেখো এখানে তৈরি হবে H2N C ডাবল বন্ড S, এখানে হচ্ছে NH2। এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে থায়ো ইউরিয়া। থায়ো ইউরিয়া, এটার নাম কি ভাই? থায়ো ইউরিয়া। অনেকের মাথায় প্রশ্ন আসছে ভাইয়া এটার একটু গাঠনিক সংকেতটা যদি দেখাই দেন তাহলে না খুব ভালো হয়। চলো দেখাই দিই, চলো গাঠনিক সংকেতটা দেখাই দিই। এটার গাঠনিক সংকেতটা আমরা একটু দেখাই দিই। চলো এটার গাঠনিক সংকেতটা আমরা চলো একটু দেখে নিই। কার্বন কয়টা? একটা। তাহলে কার্বনের হাত কয়টা? কার্বনের হাত হচ্ছে 4টা। তাহলে 2টা নাইট্রোজেন আছে, দেও 2টা নাইট্রোজেন। এই যে 2টা নাইট্রোজেন দিছো, নাইট্রোজেনের হাত 2টা হয়েছে, 2টা হাইড্রোজেন আছে। তাহলে এখানে একটা হাইড্রোজেন দিবা, এখানে একটা হাইড্রোজেন দিবা। এখন বিক্রিয়ার মেকানিজমটা তুমি খুব ভালোভাবে বুঝবা। যখন পানি দিচ্ছ তখন কি হচ্ছে? H2O, তার মানে 2টা হাইড্রোজেন। দেখো এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে। তাহলে 2টা হাইড্রোজেন এখানে ঢুকছে। তাহলে নাইট্রোজেনের একটা হাত মানে দেখো আমি একটু বুঝাই, মেকানিজমটা একটু বুঝাই। এটা আমি আলাদা একটু জাস্ট বুঝাইতেছি, মেকানিজমটা বুঝাইতেছি। দেখো হাইড্রোজেন, নাইট্রোজেন, এখানে কি আছে? কার্বনের সাথে তার বন্ধন আছে কয়টা? 2টা। এই হচ্ছে কথাবার্তা। এবার কি করে জানো? কার্বন সাথে যখন তুমি এই মানুষটার সাথে যখন তুমি পানির বিক্রিয়া দিচ্ছ, যখন পানির বিক্রিয়া দিচ্ছ, এখানে যে পাই বন্ধনটা আছে এখানে একটা ব্রেকডাউন হয়, এখানে যে পাই বন্ধনটা আছে এখানেও একটা ব্রেকডাউন হয়। ঠিক আছে, সো নাইট্রোজেনের হাত ফাঁকা হয় সহজ ভাষায়। তাহলে তুমি এখানের এই পাই বন্ধনটাকে মুছে দাও। এক কাজ করো, তুমি এই পাই বন্ধনটাকে মুছে দাও। তুমি সহজ ভাষায় এই পাই বন্ধনটাকে মুছে দাও। ঠিক আছে, এখানের পাই বন্ধনটাকে মুছে দাও, এখানের এই পাই বন্ধনটাকেও মুছে দাও। কার্বন মুছে গেছে, কার্বন মুছবো না, আমি শুধু পাই বন্ধনটাকে মুছতাম। এবার তুমি একটু খেয়াল করো ভাইয়া, কার্বনের হাত ফাঁকা কয়টা হয়েছে? 2টা। নাইট্রোজেনের হাত ফাঁকা কয়টা হয়েছে? একটা। তাহলে এইখানে একটা হাইড্রোজেন চলে আসবে, এইখানে একটা হাইড্রোজেন চলে আসবে, NH2 হয়ে গেল। আর কার্বনের 2টা হাত ফাঁকা, এই যে দেখো অক্সিজেন, দেখো পানি ঢুকে গেছে, H2O। দেখো হ্যাঁ পানি ঢুকছে, যে H2O হয়েছে। দেখছো এটাই কিন্তু আমার ইউরিয়া স্ট্রাকচার আসছে। H2S এর ক্ষেত্রেও কিন্তু সেম কাহিনী ভাইয়া। এখানে একটা নাইট্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন ঢুকছে, আবার নাইট্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন ঢুকছে, সালফার ঢুকে গেছে। এটা কি হয়ে গেছে? থায়ো ইউরিয়া হয়ে গেছে। আশা করি সবাই বুঝছো আর কি। মেকানিজম আমাদের খুব বেশি এখন লাগবে না, বাট আমি জাস্ট দেখাইছি যে তুমি চাইলে মেকানিজম ধরে ধরেও পড়তে পারো এটা। আচ্ছা, এইবার এই বিক্রিয়াটার ক্ষেত্রে তুমি যদি এইখানে হালকা তাপ দাও, তাহলে এইখানে কি হবে? H2
CN2 3, এটা ট্রাইমার তৈরি হয়, H2CN2 ট্রাইমার। অনেকে এটাকে পলিমারও বলতে পারে, সমস্যা নেই, পলিমার বললেও হবে, কারণ ট্রাইমার মানে হচ্ছে মনোমার, দুইটা মনোমার মিলে হয় ডাইমারের সাথে আরেকটা মনোমার মিলে হয় ট্রাইমার এরকম অনেকগুলা মনোমারের সাথে যখন যুক্ত হতে থাকবে একটা সময় পরে এটা কি হয়ে যাবে, পলিমার হয়ে যাবে। সো এটা একটা ট্রাইমার বা পলিমার, হোয়াট এভার ইউ সে। এখন তুমি দেখো এটাকে যদি একটু সাজায়ে গোছায় তুমি লিখতে চাও, তাহলে তুমি কি লিখবা? তুমি বলবো ভাই এটাকে যদি আপনি সাজায়ে গোছায় লেখেন, আপনি লিখবেন কার্বন আছে 3টা, হাইড্রোজেন আছে 6টা, নাইট্রোজেন আছে 6টা, তাহলে H6C3N6, H6C3N6। এটা কার স্ট্রাকচার ভাইয়া? এটা কার নাম? এটার নাম হচ্ছে মেলামাইন। এটার নাম কি? এটার নাম হচ্ছে মেলামাইন। এটার নাম হচ্ছে মেলামাইন। ভাই 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 আমাকে একটু মেলামাইনের গাঠনিক সংকেতটা দেখান। অবশ্যই দেখাবো, কেন দেখাবো না ভাই? এখানে চলো মেলামাইনের গাঠনিক সংকেতটা একটু দেখি। সো কার্বন আছে কয়টা? কার্বন আছে 3টা, নাইট্রোজেন আছে 6টা, আর হাইড্রোজেন আছে 6টা। সো এইখানে মেলামাইনের গাঠনিক সংকেতটা দেখি। কার্বন নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন, এখানে কার্বন, এই নাইট্রোজেন, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড। এই যে ভাইয়া বেনজিনের মতো একটা পাই বন্ধন থাকবে, একটা পাই বন্ধন থাকবে না, একটা পাই বন্ধন থাকবে, একটা পাই বন্ধন থাকবে না, একান্তর দ্বিবন্ধন। যেখানে যেখানে কার্বন আছে ভাইয়া সেখানে সেখানে NH2 ঢুকায় দিব। NH2, যেখানে যেখানে কার্বন আছে সেখানে আমি NH2 ঢুকাবো, যেখানে যেখানে কার্বন আছে সেখানে আমি NH2 প্রবেশ করাবো। তুমি একটু খেয়াল করে দেখো কার্বন কয়টা হয়েছে? কার্বন 1টা 2টা 3টা। কার্বন কয়টা হয়েছে? 3টা। হাইড্রোজেন 1টা 2টা 3টা, তারপর 1টা 2টা 3টা, টোটাল কয়টা হলো? 6টা। হাইড্রোজেন 2 4 6। দেখো সব মিলে গেছে, সব মিলে গেছে। প্রশ্ন যদি আসে এটা কি অ্যারোমেটিক, এটা কি অ্যারোমেটিক, এটা কি অ্যারোমেটিক? এখানে একটু কাহিনী আছে, এখানে সংকরায়ন দেখতে হয়, এটা sp2 সংকরায়ন, তাহলে কোনো লোন পেয়ার ঢোকে না, এটা কিন্তু অ্যারোমেটিক। হ্যাঁ, এটা কিন্তু অ্যারোমেটিক কম্পাউন্ড, অ্যারোমেটিক কম্পাউন্ড মনে রেখো ভাই। মেলামাইন কিন্তু হচ্ছে এই জায়গাটায় তুমি যদি চিন্তা করো, এটা কিন্তু হচ্ছে আমার অ্যারোমেটিক একটা কম্পাউন্ড, কারণ এখানে নাইট্রোজেনের সংকরণ হচ্ছে sp2, নাইট্রোজেনের সংকরণ হচ্ছে sp2, কোনো লোন পেয়ার। নাইট্রোজেনে কিন্তু প্রত্যেকটাতে কি আছে? এক জোড়া করে লোন পেয়ার আছে। এখানে আছে আমার এক জোড়া লোন পেয়ার, এখানেও আছে এক জোড়া লোন পেয়ার। তোমরা, আমি জানি তোমরা একটু কষ্ট হচ্ছে বুঝতে, কারণ অ্যারোমেটিক কম্পাউন্ড তোমরা তো এখনো পড়ো নাই, বাট তাও আমি জাস্ট বলে রাখতেছি, কারণ sp2 সংকরণ হলে এই লোন পেয়ার ভিতরে যায় না, কারণ একই প্লেনে থাকে না। এখানেও এই লোন পেয়ার ভিতরে যায় না, কারণ একই প্লেনে থাকে না। এখানে এই লোন পেয়ারও ভিতরে যায় না, কারণ এটা কি একই প্লেনে থাকে না। যদি একই প্লেনে না থাকে তাহলে পাই বন্ড আছে হচ্ছে কয়টা? 3টা। তাহলে 4n+2, এখানে যদি দেখো 4n+2 ইকুয়ালস টু হচ্ছে পাই ইলেকট্রন, যেটা হাকেল নীতি। হ্যাঁ, তাহলে এখানে তুমি যদি চিন্তা করো 4n+2, পাই বন্ড আছে 3টা, তাহলে পাই ইলেকট্রন আছে 6টা, তাহলে এখানে আমার n এর মান আসে 1। n এর মান যদি 1 আসে তাহলে সেটা অবশ্যই কি অ্যারোমেটিক কম্পাউন্ড। ঠিক আছে, সো এটা কিন্তু হচ্ছে একটা অ্যারোমেটিক কম্পাউন্ডের মধ্যে চলে আসে। আশা করি সবাই এটা বুঝতে পারছি। এটা কিন্তু বেশ বেশ ইম্পর্টেন্ট এই ফ্লোচার্টটা। অর্গানিক কেমিস্ট্রিতেও যখন তুমি যাবা দেখবা এইভাবেই তুমি অ্যারো সাইন দিয়ে দিয়ে ম্যাপ আকারে পড়তে হবে। সো তুমি যদি আমার মতো ম্যাপ আকারে পড়ো তাইলেই তোমার জন্য জীবন সহজ হবে, নাহলে কিন্তু বেশ কঠিন হবে। ওকে, আশা করি সবাই এটুকু বুঝছি। সো আমাদের টাইপ 1 ডান। এবার হচ্ছে আমরা টাইপ 2-তে যাব। টাইপ 2-তে আমরা কি দেখতেছি? নাইট্রাইটস অ্যান্ড ফসফাইটস। সো আমরা এটা দেখবো, নাইট্রাইটস অ্যান্ড ফসফাইটস। ওকে, সো এখানে ফসফাইটস বানানটা একটু ঝামেলা আছে। ফসফাইটস বানানটা হচ্ছে, আমি একটু লিখে রাখি, ফসফাইটস, PHIDES, ফসফাইটস এরকম। হ্যাঁ, ফসফাইটস PH আছে। হ্যাঁ, প্রত্যেকটা ফসফাইটসের মধ্যে এটা আছে। আমি একটাই লিখতেছি, বাকিটা তোমরা আশা করি বুঝে নিবা। ওকে, সো এটা হচ্ছে ফসফাইটস। ওকে, সো আমরা এখন এই প্রিপারেশন এন্ড রিঅ্যাকশন, এই দুইটা জিনিস দেখবো টাইপ 2 এর। ওকে, সো এইবার এই নাইট্রেটসের আমি যদি এখানে প্রিপারেশনটা দেখতে চাই, খেয়াল করো ভাইরা, এটার যে প্রিপারেশনটা আছে সেটা একটু পড়তেছি আমরা এখানে প্রিপারেশন পড়তেছি। প্রিপারেশনের বাংলা হচ্ছে ভাইয়া প্রস্তুতি। প্রিপারেশন বাংলা হচ্ছে প্রস্তুতি। হ্যাঁ, সো আমরা প্রস্তুতি পড়তেছি। ওকে, সো প্রস্তুতির অনেকগুলা রাস্তা আছে। তাহলে আমি যদি এখানে লিখি ওয়ে 1, মানে কয় নাম্বার উপায়? 1 নাম্বার উপায়। 1 নাম্বার উপায় হচ্ছে তুমি গ্রুপ 1 প্লাস নাইট্রোজেন। তাহলে নাইট্রেটস মানে হচ্ছে যে কোনো এলিমেন্টসের সাথে নাইট্রোজেনের বিক্রিয়া যেটা তৈরি হবে সেটাই হচ্ছে নাইট্রেটস। ঠিক আছে, এই হচ্ছে তোমার নাইট্রেটস। ঠিক আছে, গ্রুপ 1 এর সাথে তুমি যদি নাইট্রোজেনের বিক্রিয়া করো তাহলে নাইট্রেটস তৈরি হবে। তাহলে এখন কথা হচ্ছে গ্রুপ 1 এ কারা কারা আছে তুমি একটু খেয়াল করো। গ্রুপ 1 এ তুমি বলবা লিথিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, রুবিডিয়াম আছে, সিজিয়াম আছে, এরা আছে। তাহলে একটু দেখি, লিথিয়াম প্লাস নাইট্রোজেন, তারপর হচ্ছে সোডিয়াম প্লাস নাইট্রোজেন, তারপর কি আছে? পটাশিয়াম প্লাস নাইট্রোজেন, এরা। হ্যাঁ, সো এখানে যখন বিক্রিয়া হবে, বিক্রিয়া করে কি তৈরি হবে তুমি একটু চিন্তা করো। লিথিয়ামের যোজনী হচ্ছে 1, নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3। যদি বিক্রিয়া হয় তাহলে এখানে কি হবে?
Li3N হবে, তাহলে লিথিয়াম নাইট্রেট তৈরি হয়ে গেল, লিথিয়াম নাইট্রেট তৈরি হয়ে গেল। এবার সোডিয়াম এটার সাথে বিক্রিয়া করে কি তৈরি হবে, সোডিয়াম প্লাস নাইট্রোজেন কি হবে, Ni3N, Ni3N নাই না, তাই না? না ভাইয়া, একদমই না ভাইয়া, এই বিক্রিয়া হয় না, এই বিক্রিয়াও হয় না, মানে এরপরে যারা আছে তারা কেউ বিক্রিয়া করে না, গ্রুপ 1 এর শুধুমাত্র লিথিয়াম বিক্রিয়া করে। তাহলে এই বিক্রিয়াটা আমার জন্য একটা খুবই খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া। কেন ভাইয়া? কারণ গ্রুপ 1 এর মধ্যে একমাত্র মানুষ লিথিয়াম যে এই বিক্রিয়াটা করে, গ্রুপ 1 এর মধ্যে লিথিয়াম একমাত্র মানুষ যে নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রেটস তৈরি করে। তাহলে এটা আমার মাথায় রাখতে হবে, এটা আমার ভালো করে মাথায় রাখতে হবে। মনে রাখবা ভাই, লিথিয়াম এমন একজন মানুষ, সে গ্রুপ 1 এ থাকলেও তার আচার আচরণ গ্রুপ 2 এর মতো থাকে না। কিছু মানুষ যে দেখতে একরকম বাট তার আচার আচরণ আরেক রকম থাকে না, এরকম কিছু, মানে দেখে বোঝা যাচ্ছে মনে হয় খুব খারাপ মানুষ, বাট কাছে যায় তুমি যখন কথাবার্তা বলবা তখন মনে হবে ও আল্লাহ এত খুবই ভালো মানুষ, চেহারা দেখে মনে হবে একরকম বাট তার আচার আচরণ অ্যাকচুয়ালি আরেক রকম। লিথিয়াম গ্রুপ 1 এ থাকলেও তার আচার আচরণ পুরাটাই গ্রুপ 2 এর মতো, সে হুদাই গ্রুপ 1 এ আজকে বসছে আর কি, বাট আসলে তার আচার আচরণ পুরাটাই কি গ্রুপ 2 এর মতো। আচ্ছা, সো উপায় 1 বা রাস্তা 1 পেয়ে গেলাম। এবার হচ্ছে আমরা রাস্তা 2 এ চলে যাই। চলো, রাস্তা থামায় দিল কাফেলা, চলো রাস্তা 2 এ যাই। ওয়ে 2 মানে নাইট্রেটস প্রিপারেশনের ওয়ে 2। সো এবার 2 নাম্বার উপায় কি দিব? 2 নাম্বার উপায় হচ্ছে গ্রুপ 2, গ্রুপ 2 প্লাস নাইট্রোজেন। হ্যাঁ, তাহলে এখানে কি তৈরি হবে? আগের মতোই নাইট্রাইটস তৈরি হবে, নাইট্রাইটস তৈরি হবে। হ্যাঁ, ওকে, খুবই চমৎকার। গ্রুপ 2 প্লাস নাইট্রোজেন মিলে কি হয়ে যাবে? নাইট্রেটস তৈরি হবে। এটা তো খুবই স্বাভাবিক কথা। এবার দেখি বেরিলিয়াম প্লাস নাইট্রোজেন, গ্রুপ 2 একের আগে আছে বেরিলিয়াম, তারপর আছে ম্যাগনেসিয়াম প্লাস নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম প্লাস নাইট্রোজেন বিরানি মোগলাই, তারপর হচ্ছে কাবাব, তাহলে ক্যালসিয়াম প্লাস নাইট্রোজেন বিরানি মোগলাই কাবাব, তারপর হচ্ছে সরিয়ে স্ট্রনসিয়াম প্লাস নাইট্রোজেন। তুমি চাইলে আরও লিখতে পারো, আমি কয়টা লিখলাম। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, গ্রুপ 1 এর মধ্যে যেরকম আমি দেখছিলাম লিথিয়াম বিক্রিয়া করে লিথিয়াম নাইট্রেট তৈরি করে ফেলছিল, তাহলে এখানে বিক্রিয়াটা কি হবে? এখানে তুমি একটু সিম্পলি চিন্তা করো, এটা হচ্ছে গ্রুপ 2 এর ধাতু, তাহলে যোজনী 2 আর এটা যোজনী হচ্ছে 3, 13 নম্বর, বা নাইট্রোজেন হচ্ছে 15 নম্বর, সরি 3 আর 5। হ্যাঁ, তো এটার যোজনী হচ্ছে 3, নাইট্রোজেনের যোজনী 3, কারণ ডি অরবিটাল নাই, তাহলে 5 হয় না, তাহলে এটা যোজনী 3, তাহলে নাইট্রোজেন হচ্ছে 3 আর এটা যোজনী 2, তাহলে যখন যৌগ গঠন করবে তাহলে কি হবে? Mg3, মানে নাইট্রোজেনের যোজনী ম্যাগনেসিয়ামের কাছে চলে আসবে আর ম্যাগনেসিয়ামের যোজনী নাইট্রোজেনের কাছে চলে যাবে। এখানে একটু মনে রাখতে হবে ভাইয়া, ভালো করে মনে রাখতে হবে, বেরিলিয়াম এই বিক্রিয়া দেয় না, বেরিলিয়াম এই বিক্রিয়া দেয় না। বাকি যারা আছে বাকিরা কি বিক্রিয়া দেয়? হ্যাঁ ভাইয়া বিক্রিয়া দেয়, ওই যে আগের মতোই যেটা বললাম, Mg3N2 Ca3N2 ক্যালসিয়াম নাইট্রেট হয়, তারপর হচ্ছে স্ট্রনসিয়াম Sr3N2 হয়। এই যে ভাই হয়ে গেছে। সো নাইট্রেটসের আমরা গ্রুপ 1 দেখলাম, গ্রুপ 2 দেখলাম, গ্রুপ 1 দেখলাম আর কি দেখলাম? গ্রুপ 2 দেখলাম। এবার চলো আমরা পরের উপায়টা দেখি, আরেকটা উপায় দেখি, সেটা হচ্ছে গ্রুপ 13, উপায় 3, ওয়ে 3। আমরা কিন্তু এখনো নাইট্রেটসই পড়তেছি ভাই, হ্যাঁ, এখনো ফসফাইডস পড়ি নাই, আমরা এখনো স্টিল নাইট্রেটসে আছি, ওয়ে 3 স্টিল নাইট্রেটস আছি। তোমরা যখন নোট ডাউন করবো ভাই একটু সাবধানে নোট ডাউন করো, হ্যাঁ, পেস লাগায় ফেলো না। গ্রুপ 13 প্লাস নাইট্রোজেন, গ্রুপ 13 প্লাস নাইট্রোজেন। সো গ্রুপ 13-এ কে কে আছে? গ্রুপ 13-এ কে কে আছে? বোরন প্লাস নাইট্রোজেন, তারপর কে আছে? অ্যালুমিনিয়াম প্লাস নাইট্রোজেন। তোমাদের কি মনে হয় এবার বোরন প্লাস নাইট্রোজেনের বিক্রিয়াটা হবে না হবে না? অ্যালুমিনিয়াম প্লাস নাইট্রোজেন, এটা কি বিক্রিয়াটা হবে না হবে না? এখানে কিন্তু সবাই বিক্রিয়া হবে, সবাই বিক্রিয়া হবে। এখানে কি হবে? এখানে একটু খেয়াল করো, গ্রুপ 13 এদের সবার যোজনী 3, নাইট্রোজেনের যোজনী কত? 3, তাহলে যখন যৌগ হবে ইন্টারচেঞ্জ হয়ে 3 3 কাটাকাটি যায় 1 থাকবে, 1 লিখতে হয় না, তাহলে এখানে কি? বোরন নাইট্রেটস, এখানে কি? অ্যালুমিনিয়াম নাইট্রেটস। এই হয়ে গেছে নাইট্রেটসের প্রিপারেশন। আমরা কিন্তু নাইট্রেটসের প্রিপারেশন দেখে ফেললাম, নাইট্রেটসের প্রিপারেশন ডান। কয়টা উপায় আগে দেখলাম? 3টা উপায়, গ্রুপ 1 এর সাথে, গ্রুপ 2 এর সাথে আর হচ্ছে গ্রুপ 13 এর সাথে, 3টা উপায় আমরা নাইট্রেটসের প্রিপারেশন দেখলাম। নাও এখন আমাদের কাজ হচ্ছে ফসফাইডস। সো চলো ফসফাইডস দেখি। ফসফাইডসকে আমরা একটু আলাদা করি আগে, ফসফাইডসকে একটু আলাদা করি জীবন যুদ্ধে। এখন ফসফাইডস কারা কারা হবে? ফসফাইডস হচ্ছে একইভাবে, এখানে যেরকম তুমি কি করছিলা যে নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রেটস পাইছিলা, নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রেটস পাইছিলা, নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রেটস পাইছিলা, ফসফাইডের ক্ষেত্রেও আমরা সেম ভাবে আগাবো। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে মেটাল, এখানে হচ্ছে মেটাল যে কোনো একটা মেটাল নিব, আর ফসফাইড মানে ফসফরাসের সাথে বিক্রিয়া, ফসফরাস কিন্তু প্রকৃতিতে P4 আকারে থাকে, এটা তো জানো, ফসফরাস কি আকারে থাকে? P4 আকারে, তাহলে মেটাল প্লাস P4 ইকুয়ালস টু কি হবে? ফসফাইডস হবে, মেটাল প্লাস P4 ইকুয়ালস টু কি হবে? ফসফাইড, মেটাল প্লাস P4 ইকুয়ালস টু কি? ফসফাইডস। হ্যাঁ, এটার একটাই উপায় আছে। সো আমরা ধরো তোমাকে যদি জিজ্ঞেস করি Na প্লাস P4, তারপর ধরো জিজ্ঞেস করলাম পটাশিয়াম প্লাস P4, তারপর ধরো জিজ্ঞেস করলাম পটাশিয়ামের পরে দিলাম ক্যালসিয়াম প্লাস P4,
তাহলে এখানে কি হবে আগের মতোই সোডিয়ামের যোজনী 1 ফসফরাসের যোজনী কত 3 তাহলে এখানে কি হবে এখানে Na3P এখানে কি হবে এনে হবে K3P ক্যালসিয়ামের যোজনী 2 তাহলে Ca3P2 এই যে দেখো ক্যালসিয়াম ফসফেট হয়ে গেছে ওকে সো মোটামুটি আমার ফসফাইট এন্ড নাইট্রেটস প্রিপারেশন ডান সবাই কি সবকিছু বুঝতে পারছি কিভাবে করতে হয় এটা হচ্ছে গ্রুপ নাইট্রেটসের একটা উপায় নাইট্রেটস প্রিপারেশন আরেকটা উপায় নাইট্রেটস প্রিপারেশন আরেকটা উপায় আর এই পাশে পুরোটা হচ্ছে ফসফাইটসের সবার এটু ক্লিয়ার এবার আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে রিঅ্যাকশন এবার আমরা হচ্ছে রিঅ্যাকশন দেখব রিঅ্যাকশন কি দেখবেন ভাই রিঅ্যাকশন of nitrites and phosphates reaction of nitrites and phosphates এটা আমরা দেখব আচ্ছা সো এখানে যে জিনিসটা মনে রাখতে হবে যে কোনো নাইট্রেটস বা ফসফাইটসের সাথে তুমি যদি পানির সাথে বিক্রিয়া করো তাহলে অ্যামোনিয়া হবে আর ওই যে ইয়াটা আছে সেটার বেস তৈরি হবে সো আমি রিঅ্যাকশনটা লিখতেছি মানে জিনিসটা কি জিনিসটা হচ্ছে দুইটা জিনিস তুমি লিখতে পারবা দুইটা জিনিস লিখতে পারবা কি লিখতে পারবা দেখো আমি লিখি অল নাইট্রাইটস প্লাস পানি যদি দাও তাহলে এখানে তৈরি হবে অ্যামোনিয়া প্লাস হচ্ছে বেস বলতে যে ধাতু থাকবে এখানে তার বেস তৈরি হবে তাহলে এটা হচ্ছে নাইট্রেটসের ক্ষেত্রে তাহলে ফসফাইটসের ক্ষেত্রে কি হবে অল ফসফাইটস প্লাস পানি তাহলে এখানে কি হবে ফসফিন PH3 এটার মানে হচ্ছে ফসফিন PH3 প্লাস এটা হচ্ছে বেস যে ধাতু থাকবে সেই ধাতুর বেস তৈরি হবে অল ফসফাইটস প্লাস পানি এটা হচ্ছে PH3 প্লাস বেস তৈরি হবে আর এখানে যদি তুমি অল নাইট্রেটস প্লাস পানি নাও তাহলে হচ্ছে অ্যামোনিয়া প্লাস বেস তৈরি হবে সো দেখো আমরা একটা एग्जांपल করি ধরো আমি তোমাকে বললাম Mg3N2 হ্যাঁ ধরো আমি তোমাকে বললাম Mg3N2 ধরো একটা সিম্পল एग्जांपल দিলাম ধরো এইখানে বললাম Mg3N2 প্লাস H2O তাহলে তুমি বলবা কি তৈরি হবে এখানে তুমি বলবা ভাই খুবই সহজ এটা খুবই সহজ কিভাবে করবেন ভাই এখানে হচ্ছে ফার্স্টে আপনি দিবেন অ্যামোনিয়া NH3 দিলেন অ্যামোনিয়া আর কি তৈরি হবে ম্যাগনেসিয়াম ধাতু আছে তাহলে ম্যাগনেসিয়ামের হাইড্রোক্সাইড তৈরি হবে আপনি যদি চান ক্যালসিয়াম নাইট্রেট দিয়েও করতে পারেন Ca3N2 প্লাস H2O তাহলে এখানে কি হবে এখানে হবে অ্যামোনিয়া আর কি তৈরি হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে ঠিক আছে একইভাবে তুমি চাইলে ফসফাইটের ক্ষেত্রেও চিন্তা করতে পারো চলো করি একটা एग्जांपल দেখি ধরো আমি তোমাকে দিলাম সোডিয়ামই দিই Na3P এই যে ফসফেট কিন্তু Na3P ছিল এই যে দেখো Na3P ঠিক আছে সো Na3P প্লাস পানি তাহলে এখানে কি হবে PH3 ফসফিন হবে PH3 প্লাস কি হবে ওই ধাতুর বেস হবে তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড হবে ঠিক আছে এই হয়ে গেছে ওকে সো আমরা আশা করি এই রিঅ্যাকশনটা মোটামুটি আমাদের সবার ক্লিয়ার হয়ে গেছে সবাই বুঝছি ওকে সো যদি এটা বুঝে থাকি এবার আমরা হচ্ছে হাইড্রোজেনের সাথে যদি বিক্রিয়াটা করি দেখো হাইড্রোজেনের সাথে যদি একটু বিক্রিয়াটা দেখাই একটু দেখো ভাইরা সবাই একটু দেখি হাইড্রোজেনের সাথে বিক্রিয়াটা করি চলো জিনিসটা কি ভাইয়া নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন এই বিক্রিয়াটা যদি করে তাহলে এখানে কি হবে অ্যামোনিয়া তৈরি হবে তাই না ভাইয়া হ্যাঁ তারপর ধরো P4 প্লাস H2 এটা কি তৈরি হবে PH3 তৈরি হবে কি তৈরি হবে PH3 তৈরি হবে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া নাইট্রেটস এন্ড ফসফাইটসের থেকে তুমি যদি চিন্তা করো এইবার এইখানে একটা মজার কাহিনী আছে মজার কাহিনীটা একটু সবাই খেয়াল করো ভাইরা এইখানে দেখো এই জনের মাথায় কি আছে লোন পেয়ার আছে এর মাথায় কি আছে ভাইয়া লোন পেয়ার আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে সো এর মাথায় লোন পেয়ার আছে এর মাথায় লোন পেয়ার আছে এবার আমরা একটা কনসেপ্ট শিখছিলাম তোমরা দেখছো কিনা জানি না আমরা এটা পড়ছি লুইস বেস নামে একটা কনসেপ্ট আছে লুইস বেস LEWIS লুইস বেস কাদেরকে বলা হয় লুইস বেস হচ্ছে তাদেরকে বলা হয় যারা লোন পেয়ার দান করতে পারে যারা কি করতে পারে যারা লোন পেয়ারের বাংলা হচ্ছে মুক্ত জোড়া লোন পেয়ার দান করতে পারে যারা লোন পেয়ার দান করতে পারে তারাই হচ্ছে বেসিক্যালি লুইস বেস যারা লোন পেয়ার দান করতে পারে তারাই হচ্ছে লুইস বেস ওকে সো আমরা এটা মোটামুটি বুঝলাম যে লুইস বেস হচ্ছে যারা লোন পেয়ার দান করে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এখানে নাইট্রোজেন এবং ফসফরাস দুইজনের মাথায় লোন পেয়ার আছে তুমি যদি স্ট্রাকচারটা দেখো আমি মোটামুটিভাবে র্যান্ডম যে স্ট্রাকচারটা আছে সেটা যদি আঁকি এখানে হাইড্রোজেন এখানেও হচ্ছে হাইড্রোজেন আর এই মাথায় কি আছে লোন পেয়ার আছে
ঠিক আছে। আবার একইভাবে তুমি যদি ফসফিন PH3 চিন্তা করো, এখানে হাইড্রোজেন, এখানে হচ্ছে হাইড্রোজেন এবং এইখানেও কি আছে হাইড্রোজেন, আর এখানে কি আছে লোন পেয়ার আছে। এখানে কেন্দ্রীয় পরমাণুকে, কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন, যে এক থাকে সে হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, আপাতত ধরে নাও এটাই, যে সংখ্যায় একটা সেটাই হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, আপাতত এটাই ধরে নাও। বাট এটা আসলে দেখতে হয় তড়িৎ ঋণাত্মকতা দিয়ে, তড়িৎ ঋণাত্মকতা যার কম সেই বেসিক্যালি কেন্দ্রীয় পরমাণু হয়। সো এখন দেখো নাইট্রোজেন আর ফসফরাস, এবার তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, ঠান্ডা মাথায় চিন্তা করো, নাইট্রোজেন আর ফসফরাস দুইজনের মাথায় লোন পেয়ার আছে, কে আগে এই লোন পেয়ারটা দিবে এটার উপর বেসিস করে কি হবে, বেসিসিটি ওয়ার্ডার আসবে, মানে কে ক্ষার ধর্মিতায় আগায় থাকবে এটা কিন্তু তুমি এখানে চিন্তা করতে পারবা। কিরকম, ধরো আমি যদি এখানে দেখি, দেখো নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে এই নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে ইলেকট্রনকে টানবে কে, এই নাইট্রোজেন টানবে। আবার দেখো নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি, নাইট্রোজেনের, তাহলে ইলেকট্রনকে টানবে কে, নাইট্রোজেন। একইভাবে নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি, নাইট্রোজেনের, তাহলে কে টানবে, নাইট্রোজেন টানবে। হ্যাঁ ভাই টানবে। এখানে যদি দেখো ফসফরাস আর হাইড্রোজেনের মধ্যে এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে, কিন্তু এই পার্থক্যটা খুবই কম, খুবই কম। এখানেও টানবে বাট এটা খুবই কম, খুবই কম, খুবই কম টানবে, টানবে ট্রু টানবে, এখানেও টানবে বাট এটা খুবই কম, খুবই কম, খুবই কম। এখানেও টানবে, এখানে কি এখানেও টানবে বাট এটা কি খুবই খুবই কম, খুবই কম, খুবই কম, খুবই কম। ওকে, সো এখানে টানাটানির পরিমাণটা কি খুবই কম, এখানে টানাটানির পরিমাণটা খুবই কম। এবার তুমি একটু চিন্তা করো, তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো, তুমি অ্যাজ এ মানুষ, আমি অ্যাজ এ মানুষ, আমি নাইট্রোজেন, আমার মাথায় দুইটা অলরেডি বোঝা চাপানো আছে, বোঝা চাপানো আছে, এবং আমার আশেপাশে যারা আছে এরাও আমার দিকে বোঝা ঠেলতেছে, মানে আমি টানতেছি, ইন এ সেন্স আমি টানতেছি, ভাই তোর বোঝা আমার দিয়ে দে, আমার মাথায় দিয়ে দে, আমার মাথায় দিয়ে দে তোর বোঝা। এই যে হাইড্রোজেন থেকে দেখো নাইট্রোজেন টানতেছে, নাইট্রোজেন থেকে হাইড্রোজেন টানতেছে, নাইট্রোজেন থেকে হাইড্রোজেন, বোঝা টানতেছে, বোঝা টানতেছে। তাহলে আমি যদি নাইট্রোজেনের জায়গায় থাকি, আমার মাথায় অলরেডি দুইটা বোঝা আছে, তারপর আবার আমি হাইড্রোজেনের বোঝাটাও নিচ্ছে টাইনা টাইনা, তাহলে আমার মাথায় বোঝার পরিমাণ বাড়তেছে না কমতেছে? তুমি সিম্পলি চিন্তা করো, তুমি বলবো ভাই আপনার মাথায় অনেক বোঝা হয়ে গেছে, আপনি অলরেডি ইলেকট্রন এনরিচ হয়ে গেছেন, এত বেশি ইলেকট্রন, আপনি কি করবেন ভাই, কোনোভাবে তাড়াতাড়ি ভাই কোনোভাবে এই দুইটা ইলেকট্রন ছাড়েন তো ভাই, তাহলে আপনি খুব সুবিধা হন। কি কি সুবিধা? কারণ এটা ছেড়ে দিলে আপনি এখান থেকে আরো টানতে পারবেন খুব সহজে, মানে যত বেশি আপনি টানতেছেন আপনার উপর ইলেকট্রনের আধিক্য তত বাড়তেছে, তাহলে আপনি কি করতে চাবেন, খুব দ্রুত এখানে ইলেকট্রনকে কি করতে চাবেন, ছাড়তে চাবেন। কম্পেয়ার টু ফসফরাস তুমি যদি চিন্তা করো, সেও ছাড়তে চাবে, ট্রু সেও ছাড়তে চাবে, কিন্তু নাইট্রোজেনের তুলনায় সে কিন্তু খুব বেশি ছাড়তে চাবে না। তাহলে এইখানে যদি আমি বলি এটারও বেসিসিটি, মানে এটাও ক্ষার এটাও ক্ষার, তাহলে ক্ষার ধর্মের ক্রমিতায় কে সবচেয়ে আগে আছে? দেখো পরের প্রশ্নটাই এইটা, অ্যামোনিয়া এবং পিএইচ এর মধ্যে কোনটি অধিক ক্ষারধর্মী? তাহলে অ্যান্সার কি হবে? এটার অ্যান্সারটা কি হবে তোমরা কিন্তু বলে ফেলতে পারবা। তুমি বলবা ভাইয়া নাইট্রোজেন হাইড্রোজেন থেকে বেশি পরিমাণে টানে, হাইড্রোজেন থেকে ফসফরাসও টানে বাট নাইট্রোজেন বেশি পরিমাণ টানে, তাহলে নাইট্রোজেনের উপর ইলেকট্রন ঘনত্ব অনেক বেড়ে যায়, যার জন্য নাইট্রোজেন খুব দ্রুত তার লোন পেয়ারটা দান করে দিবে। তাহলে অ্যান্সার হচ্ছে অ্যামোনিয়া। এটার অ্যান্সার কিন্তু ব্যাখ্যা কিন্তু আমি আগের পেজে দিয়ে দিচ্ছি। ওকে, সো এই দুটার মধ্যে কোনটা অধিক ক্ষারধর্মী? অবশ্যই অ্যান্সার হচ্ছে অ্যামোনিয়া। কেমনে হয়েছে? কারণ নাইট্রোজেন হাইড্রোজেন থেকে বেশি পরিমাণ ইলেকট্রন টানতেছে, তার উপর ইলেকট্রনের বোঝা বাড়তেছে, মিনস ইলেকট্রন ঘনত্ব বাড়তেছে, খুব সহজেই সেই ইলেকট্রন ছাড়তে চাবে, যার জন্য বেসিক্যালি নাইট্রোজেন খুব দ্রুত লোন পেয়ারটা দিয়ে দিবে। তাহলে এই দুটা জিনিস আশা করি সবার এটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, সো আমরা টাইপ 2 এর মধ্যে বেসিক্যালি নাইট্রাইট এন্ড ফসফেট দেখলাম, আর টাইপ 1 এ দেখছিলাম হচ্ছে কার্বাইড। সো আমরা এখন হচ্ছে টাইপ 3 তে চলে আসবো। টাইপ 3 হচ্ছে তোমার হাইড্রাইটস। সো আমাদের দুইটা টাইপ অলরেডি ডান, আমাদের দুইটা টাইপ কিন্তু অলরেডি ডান। একটা টাইপ হচ্ছে পড়লাম কার্বাইড, আর একটা পড়লাম নাইট্রাইটস এন্ড ফসফাইটস। এবার আমরা পড়বো হচ্ছে হাইড্রাইটস। সো প্রিপারেশন ফার্স্টই পড়তে হবে, প্রিপারেশন অনেকগুলা ইয়ে আছে, এখানে ওয়ে আছে বা উপায় আছে। সো এটা হচ্ছে ওয়ে 1, উপায় 1, উপায় 1। সো এখানে কি বলা হয়েছে, মেটাল প্লাস হাইড্রোজেন ইকুয়ালস টু কি হবে, হাইড্রাইটস তৈরি হবে। এখানে কি তৈরি হবে, হাইড্রাইটস তৈরি হবে। মেটাল প্লাস হাইড্রোজেন ইকুয়ালস টু কি তৈরি হবে, হাইড্রাইটস তৈরি হবে। এখন এখানে কারা কারা বিক্রিয়া করবে? দেখো আমরা মেটাল বলতে বেসিক্যালি কি গ্রুপ 1 গ্রুপ 2 ডি ব্লক এদেরকে বুঝি। আমি গ্রুপ 1 এর যে আছে এদের মধ্যে একজনকে নিই, ধরো এখানে নিলাম আমি লিথিয়াম প্লাস হাইড্রোজেন, তাহলে এখানে কি তৈরি হবে, লিথিয়াম হাইড্রাইড তৈরি হবে। শেষ হ্যাঁ, এটা খুবই সিম্পল। তুমি যদি এখানে সোডিয়াম প্লাস হাইড্রোজেন নাও, তাহলে এখানে কি তৈরি হবে, সোডিয়াম হাইড্রাইড। তুমি যদি এখানে ক্যালসিয়াম প্লাস হাইড্রোজেন নাও, H2 আর কি, H2 নাও, তাহলে এখানে কি তৈরি হবে, ক্যালসিয়াম হাইড্রাইড তৈরি হবে। হ্যাঁ, এইভাবে হাইড্রাইড তৈরি হবে। এখন এখানে ভাইয়া স্পেশাল কি আছে, একটা ছোট্ট স্পেশাল জিনিস আছে, সেই স্পেশাল জিনিসটা তোমাদেরকে একটু দেখাই। দেখো দেখো ভাইয়া একটু দেখাই, স্পেশাল একটা জিনিস আছে। দেখো আমি যদি এখানে লিথিয়াম হাইড্রাইড নেই, লিথিয়াম হাইড্রাইড, এটার সাথে যদি হচ্ছে আমরা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের ডাইমার নেই, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডে কি নিব, ডাইমার, তাহলে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের ডাইমার হচ্ছে Al2, Al2Cl6, এটা যদি নেই,
লিথিয়াম হাইড্রেটের সাথে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ডাইমার, মানে কি ডাইমার বলতে কি আমি এটা এখানে বুঝাইতেছি, ডাইমার মানে দুইজন যুক্ত হবে, তাহলে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড প্লাস হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। দেখো এখানে কি হয়েছে, অ্যালুমিনিয়াম তাহলে দুইটা, তাহলে Al2, ক্লোরিন হচ্ছে তিনটা, তাহলে হচ্ছে Cl6। দেখো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের ডাইমার তৈরি হয়ে গেছে, এটাই। সো এটার সাথে যদি বিক্রিয়া করি এখানে কি তৈরি হবে, তোমরা এটা দেখছো, তোমরা এটা খুব ভালো করে দেখছো, কি ছিল, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট। এটার আরেকটা খুব সুন্দর নাম আছে, এটার নাম হচ্ছে লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, যাই বলো, লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট বলো বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট বলো, যাই বলো, সমস্যা নাই। এটা কেন অনেক ইম্পর্টেন্ট ভাইয়া, এটা আপনি আমাকে কেন দেখাইতেছেন, এই জিনিসটা কেন এত বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে একটা রিডিউসিং এজেন্ট, মানে হচ্ছে এটা বিজারক হিসেবে কাজ করে, এই যা বিজারক হিসেবে কাজ করে, কি হিসেবে কাজ করে, বিজারক হিসেবে কাজ করে। ওকে, সো এটার আরেকটা রিঅ্যাকশন আছে, সেটা হচ্ছে যদি তুমি এখানে বোরন BH3 বলে, BH3 এর ডাইমার নাও, তাহলে B2H6, তার মানে কি BH3 প্লাস BH3, হ্যাঁ, তাহলে এখানে কি হয়ে গেছে B2H6, এটার নাম হচ্ছে ডাইবোরান, হ্যাঁ, এটার নাম কি ভাই, ডাইবোরান, নাম হচ্ছে ভাইয়া ডাইবোরান, হ্যাঁ। সো এই ডাইবোরান যেটা নিতেছো, সো ডাইবোরানের ক্ষেত্রে এখানে কি তৈরি হবে, লিথিয়াম বোরোহাইড্রেট, এটাও কি ভাইয়া, এটাও হচ্ছে আমার বিজারক হিসেবে কাজ করে, এখানে 4টা জাইমন হাইড্রোজেন দিতে পারে, এটা কিন্তু বিজারক হিসেবে কাজ করে, বিজারক হিসেবে কাজ করে। বিজারক হিসেবে কোথায় কাজ করে তোমরা কিন্তু দেখছো এগুলা, যেরকম অ্যালডিহাইডকে 4টা জাইমন হাইড্রোজেন দিলে কি হয়ে যাবে, অ্যালকেন হয়ে যাবে, তারপর ধরো অ্যাসিডের সাথে 4টা জাইমন হাইড্রোজেন দিলে সেটা অ্যালকোহল হয়ে যাবে, এগুলো কিন্তু তোমরা পড়ছো, 9-10এও পড়ছো, ওই যে জাইমন হাইড্রোজেন দিয়ে বিজারণ যে করছিলা, মনে করে দেখো, বিজারক বলতে এটা তোমাকে কি দিতে পারবে, জাইমন হাইড্রোজেন বা ন্যাসেন্ট হাইড্রোজেন দিতে পারবে, বিজারক বলতে ভাইয়া সে কি দিতে পারবে তোমাকে, জাইমন হাইড্রোজেন বা ন্যাসেন্ট হাইড্রোজেন দিতে পারবে, দ্যাটস ইট। আশা করি সবাই বুঝছে এটা। এবার দেখো 2 নম্বর উপায়ে কি বলা হয়েছে, এটা হচ্ছে আমার উপায় 2 OA2, 2 নম্বর উপায়। 2 নম্বর উপায়ে আমরা হাইড্রেট তৈরি করতেছি, অলরেডি একটা উপায়ে আমরা হাইড্রেট তৈরি করলাম, সেটা হচ্ছে মেটালের সাথে তুমি যদি হাইড্রোজেন দাও তাহলে সেটা কি হয়ে যাবে, হাইড্রেট তৈরি হয়ে যাবে। এবার হচ্ছে যদি আমরা ডি ব্লক মেটাল প্লাস হাইড্রোজেন দিই তাহলে কি তৈরি হচ্ছে একটু দেখি, চলো, ডি ব্লক মেটাল প্লাস হাইড্রোজেন যদি দিই তাহলে কি তৈরি হচ্ছে, চলো একটু দেখি। সো ডি ব্লক মেটাল কারা কারা আছে আমরা কিন্তু জানি, ক্রোমিয়াম, ধরো ক্রোমিয়াম প্লাস হাইড্রোজেন, হ্যাঁ, তাহলে এটা ডি ব্লক মেটাল। তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ প্লাস হাইড্রোজেন, তারপর দিলাম ধরো আয়রন প্লাস হাইড্রোজেন দিলাম, তারপর ধরো দিলাম কোবাল্ট প্লাস হাইড্রোজেন, তাহলে এখানে কি তৈরি হবে, হ্যাঁ। সো এইখানে আমি যদি বলতে চাই এখানে আসলে কোনো বিক্রিয়াই হয় না, এই বিক্রিয়াটা হয় না, এই বিক্রিয়াটা হয় না, মানে হাইড্রেট গঠন হয় না, এটা হয় না, বাট এইটা হয়, ঠিক আছে। এই একটা কম্পাউন্ড এইখানে হয়, সেটার এইখানে স্ট্রাকচারটার নাম কি, এই স্ট্রাকচারটার নাম হচ্ছে ক্রোমিয়াম হাইড্রাইড, এবং এখানে ক্রোমিয়ামের জারণ মান কত ভাইয়া, +1। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে ক্রোমিয়ামের জারণ মান এখানে +1 হয়। তাহলে ডি ব্লকের মধ্যে আমি দেখতেছি মোটামুটিভাবে ক্রোমিয়াম এখানে গঠন করে হাইড্রেট, বাকিগুলো হাইড্রেট যদি গঠন করেও যদি দেখো কোথাও গঠন করছে তার মানে সেগুলো খুব বেশি স্টেবল না, এগুলা কি গঠন হইলেও স্টেবল না, এটা লিখে রাখি, গঠন হইলেও খুব বেশি স্টেবল না, ঠিক আছে, গঠন হলেও কিনা খুব বেশি স্টেবল না, এটা একটু ভালো করে মনে রাখো, গঠন হলেও খুব বেশি কিনা স্টেবল না। ওকে, সো আমরা এটা বুঝে গেলাম, এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এটা গঠন হলেও খুব বেশি স্টেবল না, এবং ক্রোমিয়াম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে ক্রোমিয়াম হাইড্রেট গঠন করতেছে, যেখানে ক্রোমিয়ামের জারণ মান কত, +1। এবার তুমি কিছু কিছু জায়গায় ডি ব্লকের মধ্যে একটা জিনিস দেখবা যে ডি ব্লক এলিমেন্টস মাঝে মাঝে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে থাকে। সো ভাই তখন সেক্ষেত্রে জিনিসটা কি, সেক্ষেত্রে জিনিসটা আমি বলতেছি তোমাকে, একটু আলাদা করে রাখি যাতে তোমরা পেঁচায় না ফেলো। আচ্ছা, সো কোথাও কোথাও দেখবা, মাঝে মাঝে দেখবা যে ডি ব্লক এলিমেন্টস এখানে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে থাকে। ধরো আমি যদি বলি প্লাটিনাম, অথবা প্যালাডিয়াম অথবা নিকেল প্লাস হাইড্রোজেন, এটা কিন্তু আসলে এখানে বিক্রিয়া হয় না, এখানে যেটা হয় এখানে হচ্ছে ওই যে অধিশোষণ মেকানিজম বলতে প্রভাবকের যে ব্যাপারটা, এখানে বিক্রিয়া হয় না, এরা অধিশোষণ হয়, অধিশোষণ বলতে ভাইয়া জিনিসটা কি, অধিশোষণ জিনিসটা হচ্ছে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অ্যাবজর্পশন আর একটা হচ্ছে অ্যাডজর্পশন। অ্যাবজর্পশনের বাংলা হচ্ছে শোষণ, আরেকটা হচ্ছে অ্যাডজর্পশন।
অ্যাডজর্পশন। হ্যাঁ, এখানে অধিশোষণ বলতে কোনটা বোঝাচ্ছে? এটা না, এটা বোঝাচ্ছে। সো এখানে যখন বিক্রিয়া হচ্ছে তখন এখানে অ্যাডজর্পশন হয়, অ্যাডজর্পশন হয়। তোমার মাথায় প্রশ্ন দেবে অ্যাডজর্পশন জিনিসটা কি একটু বুঝান। দেখো অ্যাডজর্পশন জিনিসটা আমি তোমার বুঝাইতে পারবো খুবই সহজেই। ধরো এখানে যদি বলি যে এখানে ধরো কোনো একটা ময়লা টয়লা লেগে আছে আমার এই টি শার্টে, তখন আমি যদি ঝাড়া মারি তাহলে ময়লাগুলো কি হয়? পড়ে যায় না? ধরো তুমি এই গেঞ্জিটা ভেজা ছিল, হ্যাঁ, তখন আমি যে বালিতে যায় সারাদিন হামাগুড়ি খাইছি, আমার গায়ের মধ্যে অনেক বালি লেগে যাবে। তো যখন বালিটা শুকাবে, আমার গেঞ্জিটা যখন শুকাবে, তখন আমি যে ঝাড়া দিই, মানে শেক করি, তাহলে কিন্তু ময়লাটা চলে যাবে। আবার একইভাবে চিন্তা করো ফোম, ফোম যদি পানিতে চুবো তাহলে এটা কিন্তু বিশাল পরিমাণ পানি তার ভিতরে নেয়, তারপর যদি চাপ দাও কি হবে? পানিটা আবার সে কি করবে? ছেড়ে দিবে। সো এই যে ব্যাপারটা, চাপ দিলে বা প্রেশার দিলে বা শেক করলে বা ঝাড়া দিলে যদি যে জিনিসটা ভিতরে ছিল সেটা যদি বের হয়ে আসে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে অধিশোষণ। মনে রাখবা, চাপ দিলে যেরকম এখানে অধিশোষণ হয়ে থাকে, এখানে ফাঁকা ডি অরবিটাল থাকে, তো এদের মধ্যে ফাঁকা ডি অরবিটাল থাকে, ওটার ফাঁকা জায়গায় জায়গায় হাইড্রোজেন যা অধিশোষিত হয়ে থাকে। সো এখানে এই অধিশোষণটা কেন হয়? তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে ওয়াই এইটার মধ্যে কেন অধিশোষণই হয় ভাই, এটা হওয়ার রিজন হচ্ছে এখানে ফাঁকা ডি অরবিটাল থাকে, ফাঁকা ডি অরবিটাল থাকে, ফাঁকা ডি অরবিটাল, ফাঁকা ডি অরবিটাল। সো এখানে হওয়ার রিজন একটাই, যে এটা ফাঁকা ডি অরবিটাল থাকে, তাই এখানে অধিশোষণ হয়ে থাকে। সো এই হচ্ছে দুইটা উপায় হাইড্রেট তৈরির। এবার হচ্ছে আমরা পরের উপায়টা দেখি। দেখো গ্রুপ 15, 16, 17 প্লাস হাইড্রোজেন। এইটা তোমাকে একটু ঠান্ডা মাথায় বোঝার জন্য আমি তোমাদেরকে একটা ছোট্ট টেবিল দেখাই। এই টেবিলটা বেশ ইম্পর্টেন্ট, মানে বেশ ইম্পর্টেন্ট, একটু খেয়াল করো। এখানে গ্রুপ 15, 16, 17 রাখা হয়েছে। দেখো আমার কিন্তু এখানে এটাই ছিল 15, 16, 17, দেখছো 15, 16, 17 প্লাস হাইড্রোজেন। সো আমি যখন এদের সাথে বিক্রিয়া করাবো, দেখো নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের সাথে যখন হাইড্রোজেন বিক্রিয়া করবে, এদের সাথে যে গ্রিন কালারের যেটা, এদের সাথে এদের হাইড্রোজেনের কি বিক্রিয়া হবে? এখানে যখন বিক্রিয়া হবে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে। এদের সাথে যখন বিক্রিয়া হবে তখন কি হবে? স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে। স্বতঃস্ফূর্ত বিক্রিয়া মানে হচ্ছে স্পন্টেনিয়াস। স্বতঃস্ফূর্ত বিক্রিয়া মানে হচ্ছে স্পন্টেনিয়াস। স্পন্টেনিয়াস মানে কি ভাইয়া? স্পন্টেনিয়াস মানে হচ্ছে তোমার কিছু করতে হবে না, সে নিজে নিজেই বিক্রিয়াটা করবে। তোমার কিছু করতে হবে না, সে নিজে নিজেই বিক্রিয়াটা করবে, এই ক্ষেত্রে ডেল্টা এইচ এর মানটা কি আসবে? নেগেটিভ আসবে, কারণ স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হচ্ছে তাপ উৎপাদী। মনে রাখবা, স্বতঃস্ফূর্ত বিক্রিয়া তাপ উৎপাদী। তাহলে এই গ্রিন কালারে যারা যারা আছে, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা কিন্তু সহজেই বিক্রিয়া করে ফেলবে, তোমার কিছু করতে হবে না, বিক্রিয়াটা তাপ উৎপাদী হবে। তাপ উৎপাদী মানে হচ্ছে এক্সোথার্মিক, এক্সোথার্মিক। যেহেতু এক্সোথার্মিক, তাহলে কি হবে? ডেল্টা এইচটা অবশ্যই কি হবে? নেগেটিভ হবে। মনে রাখবা ভাইয়া, স্পন্টেনিয়াস মানে হচ্ছে বাইরে থেকে কোনো কিছু লাগবে না, সে নিজে নিজে বিক্রিয়া করবে। এটা মনে রাখবা, সে নিজে নিজে বিক্রিয়া করবে, সে নিজে নিজে, এটা লিখি, সে নিজে নিজে বিক্রিয়া করবে, ঠিক আছে? সো এটা একটু মনে রাখবা, সে নিজে নিজে বিক্রিয়া করবে। আচ্ছা, এবার দেখো এই পাশে হলুদ কালার যারা আছে, হলুদ কালারে কারা কারা আছে? ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, সেলিয়াম, টেলোরিয়াম। এদের কি? এদের সাথে হাইড্রোজেন অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া, অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া। তার মানে এই অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া কি ভাইয়া? অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া কি ভাইয়া? তাপহারী মানে কি? ডেল্টা এইচ এর মানটা কি আসবে? পজিটিভ হবে। তার মানে এখানে তুমি যখন বিক্রিয়া করাবা, তাহলে তোমাকে সিস্টেমের বিক্রিয়া করানোর জন্য বাইরে থেকে কি করতে হবে? তাপ শক্তি প্রদান করতে হবে, বাইরে থেকে কোনো একটা উপযোগ লাগবে যার জন্য বিক্রিয়াটা হবে। তাহলে অস্বতঃস্ফূর্ত এই বিক্রিয়াগুলো কি হবে? অস্বতঃস্ফূর্ত, এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া সাধারণত কি হয়? তাপহারী হয়। যেহেতু তাপহারী, তাহলে ডেল্টা এইচ কি হবে ভাইয়া? পজিটিভ হবে। তার মানে বাইরে থেকে তাপ শক্তি প্রদান করতে হবে, বাহির থেকে তাপ শক্তি প্রদান করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথাবার্তা। এই যে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথাবার্তা, যে যখন তুমি অস্বতঃস্ফূর্ত দেখবা তখন তোমাকে বাইরে থেকে তাপশক্তি প্রদান করতে হবে। সো আমরা যদি এটুকু মোটামুটি বুঝে থাকি, এখন চলো আমরা এই বিক্রিয়াগুলো দেখি। দেখো গ্রুপ 15 আমি যদি একটু দেখি, ধরো আমি এখানে কাকে নিব? ধরো নাইট্রোজেনকে নিলাম, নাইট্রোজেন, হ্যাঁ, নাইট্রোজেন প্লাস N2 প্লাস হাইড্রোজেন, হ্যাঁ, বিক্রিয়া করে কি তৈরি করবে? এখানে অ্যামোনিয়া তৈরি করবে, তাই না? NH3 তৈরি করবে। এবার তোমরা আমার বলো, এই বিক্রিয়াটা কি স্পন্টেনিয়াস নাকি স্পন্টেনিয়াস না? স্পন্টেনিয়াস নাকি স্পন্টেনিয়াস না? তুমি বলবা ভাইয়া আপনি একটু আগে দেখাইছেন নাইট্রোজেন, এই যে দেখেন ভাই, আপনি নাইট্রোজেন এখানে নিছেন, নাইট্রোজেন হচ্ছে স্পন্টেনিয়াস ছিল, নাইট্রোজেন কি ছিল? স্পন্টেনিয়াস, বাইরে থেকে কোনো তাপশক্তি দেওয়া লাগবে না। এবং তোমরা যখন পড়ছিলা তোমরা কিন্তু এটাই দেখছিলা যে এই বিক্রিয়াটা ছিল তাপ উৎপাদী। মনে করে দেখো ভাইয়া, তাপ উৎপাদী ছিল, এবং এটার মানটা কত ছিল? মানটাও তোমরা জানতা, মানটা কত ছিল? -92 কিলোজুল
পার মোল। মনে করে দেখো ভাইয়া এটা কেন তাপ উৎপাদী হয়েছে, কারণ এটা একটা কি রিয়াকশন, এটা একটা কি রিয়াকশন, স্বতঃস্ফূর্ত রিয়াকশন, স্বতঃস্ফূর্ত রিয়াকশন, তাই এখানে কি হয়েছে, তাপ উৎপাদী হয়েছে, এটা একটু মনে রাখবা। ওকে, তো ধরো আমি এবার নিলাম P4 ফসফরাস প্লাস হাইড্রোজেন, তাহলে এই ক্ষেত্রে বিক্রিয়াটা কি হবে, তুমি বলবো ভাইয়া PH3 হবে। এইবার বলো ভাইয়া এটা কি স্বতঃস্ফূর্ত নাকি অস্বতঃস্ফূর্ত, তো তুমি বলবা ভাইয়া আপনি একটু টেবিলটাতে জানতো দেখি, চলো যাই। ফসফরাস কোথায় আছে, দেখো ফসফরাস এই যে এইখানে আছে ভাইয়া, ফসফরাস বান্দা এই জায়গায় আছে, ফসফরাস এইখানে আছে, তাহলে স্বাভাবিকভাবে এই বিক্রিয়াটা কি হবে, অস্বতঃস্ফূর্ত হবে। তাহলে এখানে অবশ্যই কি দিতে হবে, এই বিক্রিয়াটা কমপ্লিট করার জন্য তাপ দিতে হবে, এই বিক্রিয়াটা কমপ্লিট করার জন্য কি করতে হবে, তাপ দিতে হবে, তাপ দিতেই হবে, তাপ দিতেই হবে। তারপর ধরো 15 নম্বর গ্রুপের এই ব্যাপারগুলো চলে গেল। এবার যদি আমি 16 নম্বর গ্রুপের ক্ষেত্রে আসি, 16 নম্বর গ্রুপের ক্ষেত্রে ধরো H2 প্লাস O2 বিক্রিয়া করে কি তৈরি করবে, H2O। ভাই H2O এটা কি স্পন্টেনিয়াস না, স্পন্টেনিয়াস না, তুমি বলবো ভাইয়া এটা স্পন্টেনিয়াস, এটা স্পন্টেনিয়াস, তাপ দিতে হবে না ভাইয়া, তাপ দিতে হবে না, তাহলে ডেল H কি হবে, ডেল H নেগেটিভ হবে, ডেল H নেগেটিভ হবে। একইভাবে আমি যদি বলি S8 সালফার প্লাস হাইড্রোজেন, সালফার প্লাস হাইড্রোজেন, এখানে কি তৈরি হবে, H2S। হ্যাঁ, H2S এটা কি স্পন্টেনিয়াস হবে না, হবে না, H2S এটা কি স্পন্টেনিয়াস হবে না, হবে না, গ্রুপ 16 ক্ষেত্রে। তো তুমি বলবো ভাই আপনি টেবিলটাতে যান, তাহলে বুঝে যাবো। 16 ক্ষেত্রে দেখো সালফার হচ্ছে স্পন্টেনিয়াস, তাহলে এখানে কি হবে, তাপ উৎপন্ন হবে, তাহলে এখানে ডেল H কি হবে, এইখানে ডেল H তাপ উৎপাদী মানেই হচ্ছে ডেল্টা H হচ্ছে নেগেটিভ, তাপ উৎপাদী মানেই হচ্ছে ভাইয়া ডেল্টা H নেগেটিভ, ডেল্টা H নেগেটিভ, তাপ উৎপাদী মানেই হচ্ছে ডেল্টা H নেগেটিভ। এইবার আমি যদি 17 নম্বর গ্রুপের ক্ষেত্রে আসি, দেখো H2 প্লাস X2, X মানে হ্যালোজেন, 17 নম্বর গ্রুপ মানে হচ্ছে হ্যালোজেন, 17 নম্বর গ্রুপ মানেই হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেনকে সাধারণত হচ্ছে আমরা X দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, হ্যালোজেন যেহেতু ডায়াটমিক তাই X2 দিয়ে প্রকাশ করি, হ্যালোজেন দ্বিপারমাণবিক তাই X2 দিয়ে প্রকাশ করা হয়। তাহলে H2 প্লাস X2 বিক্রিয়া করে কি হবে, 2HX। এখন X এর মধ্যে কে কে হতে পারে, হ্যালোজেন কে কে আছে, ফ্লোরিন, ক্লোরিন, তারপর কি আছে, ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন। হ্যাঁ, তারপর হচ্ছে আয়োডিন। এবার এখানে একটা কাহিনী আছে, ভাইয়া কাহিনী আছে। এই যে হ্যালোজেন তুমি লিখলা, এইখানে তোমাকে একটা যদি জিনিস জিজ্ঞেস করি, এরা কিন্তু সবাই অ্যাসিড হবে। ধরো আমি যদি বলি হাইড্রোজেন ফ্লোরাইড, তারপর যদি বলি হাইড্রোজেন ক্লোরাইড, তারপর যদি বলি হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড, এরা কিন্তু সবাই অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড বলো না, হাইড্রোজেন ফ্লোরাইড অ্যাসিড, হাইড্রোজেন ব্রোমাইড। এখন কথা হচ্ছে এই যে চারটা লিখলা, এই হাইড্রাসিড এদেরকে কি বলা হয়, হাইড্রাসিড, এদেরকে কি বলা হয়, হাইড্রাসিড। এখন এই হাইড্রাসিডগুলোর মধ্যে সক্রিয়তা কার সবচেয়ে বেশি, সক্রিয়তা সবাই কিন্তু H+ দিতে পারবে, সবাই কিন্তু H+ দিতে পারবে, সবাই কিন্তু কি দিতে পারবে, H+ দিতে পারবে, সবাই H+ দিতে পারবে। এখন এই হাইড্রাসিডগুলোর মধ্যে সবচেয়ে বেশি সক্রিয়তা কার হবে, মনে রাখবা অ্যাসিড সবাই H+ দিতে পারে, বাট ফ্যাক্ট হচ্ছে যে আগে H+ দিতে পারে সে হচ্ছে বেশি শক্তিশালী। মনে রাখবা যে আগে H+ দিতে পারে, যে যত দ্রুত H+ দিতে পারে। ব্যাপারটা এমন না যে কত অ্যামাউন্টে H+ দিচ্ছ, ভালো করে বুঝো, কত অ্যামাউন্টে H+ দিচ্ছ এটা অ্যাসিডের সক্রিয়তা নির্দেশ করে না, তুমি কত দ্রুত দিতে পারো সেটা হচ্ছে অ্যাসিডের সক্রিয়তা নির্দেশ করে। এখন এইখানে কোনটা দ্রুত H+ দিবে, সো তুমি যদি চিন্তা করো, দেখো হাইড্রোজেন ফ্লোরাইড, তুমি যদি এটাকে আঁকো, হাইড্রোজেন ফ্লোরাইডের বন্ধনটা হবে এরকম, হাইড্রোজেন ক্লোরাইড যেহেতু ক্লোরিনের আকার বড়, তাহলে হাইড্রোজেন ক্লোরাইডের বন্ধনটা হবে আরো বড়। হাইড্রোজেন ব্রোমাইড এটার বন্ধনটা কি হবে, আরো বড় ভাইয়া। হ্যাঁ ভাই, হাইড্রোজেন আয়োডাইড এটার বন্ধনটা কি হবে, আরো বড়, আরো বড় হবে। হাইড্রোজেন আয়োডাইড এটার বন্ধনটা কি হবে, আরো বড় হবে। এখন তুমি চিন্তা করো কোথায় তুমি বন্ধনটা খুব দ্রুত ভাঙতে পারবা। তুমি চিন্তা করো ছোট একটা লাঠি যদি দিই, তুমি কিন্তু দুই পাশে ধরতে পারবা না, ভাঙবা কি। আর যে বড় একটা লাঠি দেয় তুমি দুই পায়ের মধ্যে পাড়া দিয়ে ভেঙে ফেলতে পারবা, পা দিয়ে ভেঙে ফেলতে পারবা। কি বলবো যে হাঁটুর সাহায্যে তুমি ধাম করে বাড়ি দাও, এটা কিন্তু ভেঙে যাবে। তাহলে এখানে সবচেয়ে দ্রুত সহজে ভাঙবে কোনটা, তুমি বলবো ভাই হাইড্রোজেন আয়োডাইড সহজে ভাঙবে। তাহলে সক্রিয়তা কি হিসাবে, অ্যাসিড হিসাবে, অ্যাসিড হিসেবে সক্রিয়তা অ্যাসিড হিসাবে সবচেয়ে বেশি কি হবে, তাহলে তুমি বলবা ভাইয়া কোনটা বেশি সক্রিয় হবে, তাহলে তুমি বলবা হাইড্রোজেন আয়োডাইডের সক্রিয়তা সবচেয়ে বেশি, তারপর হবে হাইড্রোজেন ব্রোমাইড, তারপর হবে হাইড্রোজেন ক্লোরাইড, তারপর হবে হাইড্রোজেন ক্লোরাইড। ঠিক আছে, আশা করি বুঝে গেছি। সো যখন তোমাকে অ্যাসিড হিসাবে সক্রিয়তা চাবে হাইড্রাসিডের, তুমি দেখবা আসলে শুধু অ্যাসিড হিসাবে হাইড্রাসিডের ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে যে যত দ্রুত H+ দিতে পারে সেটাই তার সক্রিয়তা নির্দেশ করে। এখন ভাইয়া এটার বন্ধন দৈর্ঘ্য অনেক বেশি, তাহলে এটা খুব সহজেই কি হয়ে যাবে, ভেঙে যাবে। তাহলে আমি কি বলতে পারি, সক্রিয়তা সমানুপাতিক না ব্যস্তানুপাতিক বন্ধন দৈর্ঘ্য, বলো তো অ্যাসিডের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে। তাহলে তুমি বলবো ভাই এটা তো ব্যস্তানুপাতিক হয়ে গেছে। এক্স্যাক্টলি ভাইয়া, এই ক্ষেত্রে তোমার জিনিসটা হয়ে গেছে ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এখানে কি বলবো, এইখানে বলবো সক্রিয়তা সমানুপাতিক 1/,
সমানুপাতিক সমানুপাতিক 1/1/1/, এটার বন্ধন দৈর্ঘ্য বড় তাহলে সক্রিয়তা বেশি, যার বন্ধন দৈর্ঘ্য সক্রিয়তা সমানুপাতিক, এটার ক্ষেত্রে সমানুপাতিক নট ব্যস্তানুপাতিক। কি বলো? হ্যাঁ, পাগলামি করলে হবে? বন্ধন দৈর্ঘ্য যত বড় হয়েছে সেটাই তো সহজে ভাঙতে পারছো না, এটা বন্ধন দৈর্ঘ্য বড় তাহলে সহজে ভাঙা গেছে, তাহলে সমানুপাতিক। বন্ধন দৈর্ঘ্য যত বড় সেটা সহজে ভাঙা যাবে, বন্ধন দৈর্ঘ্য যত বড় সেটা সহজে ভাঙা যাবে, যত ছোট সেটা সহজে ভাঙা যাবে না। তাহলে এটা সহজে বড় বন্ধন দৈর্ঘ্য, তাহলে এটা সহজে ভাঙা যাচ্ছে। সো দ্যাটস ইট। সো এই ক্ষেত্রে এটা কিন্তু শুধুমাত্র এই ক্ষেত্রেই, এটা শুধুমাত্র এই ক্ষেত্রেই খাটতেছে। আচ্ছা, সো এটা গেল, এটা গেল। এবার আমরা আরেকটা জিনিস একটু ছোট্ট করে দেখে ফেলি, চলো। গ্রুপ 15 প্লাস হাইড্রোজেন, এটাতে আমরা কি জানি? হাইড্রাইট তৈরি করে। গ্রুপ 15 প্লাস হাইড্রোজেন, এটা কি? হাইড্রাইট তৈরি করে। এবার দেখো আমরা বিক্রিয়াগুলো একটু লিখি। ধরো তো নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, এখানে কি হয়েছে? এখানে হচ্ছে অ্যামোনিয়া। কোনটা স্বতঃস্ফূর্ত হবে, কোনটা স্বতঃস্ফূর্ত হবে না, এগুলো কিন্তু আমরা জানি। তারপর হচ্ছে P4 প্লাস হাইড্রোজেন, এখানে কি হবে? PH3। তারপর হচ্ছে আর্সেনিক প্লাস হাইড্রোজেন, এটা হচ্ছে ASH3। তারপর নলকূপ পানিতে আর্সেনিক সমস্যা, SB অ্যান্টিমনি প্লাস H2, এটা হচ্ছে SbH3 বিদ্যমান, তাহলে বিসমাথ প্লাস হাইড্রোজেন প্লাস BiH3। এবার এখানে দেখো সবার হাতে কি আছে? হাইড্রোজেন আছে, তাহলে সবাই কি হিসাবে কাজ করবে? বিচারক হিসাবে কাজ করবে। সবাই কি করবে? বিচারক হিসেবে কাজ করবে। হাইড্রোজেন আছে, খেয়াল করো উপর থেকে যদি নিচের দিকে নামতে থাকো, আকার কি হইতেছে? আকার কি হইতেছে? বাড়তেছে ভাই, আকার বাড়তেছে। উপর থেকে নিচের দিকে আসতেছো, আকার কি হইতেছে? বাড়তেছে। উপর থেকে নিচের দিকে আসতেছো, আকার কি হইতেছে? বাড়তেছে। সবার মধ্যে হাইড্রোজেন আছে, এখানে একটু খেয়াল করো, সবার মধ্যে হাইড্রোজেন আছে, তাহলে সবাই কি? বিচারক। সবাই বিচারক। এবার তোমাকে যদি একটু আগে আমি তোমার যে জিনিসটা শিখাইছি ওইটার মতো যদি চিন্তা করো, রিডিউসিং পাওয়ার কোনটা? রিডিউসিং পাওয়ার সবচেয়ে বেশি হবে। রিডিউসিং পাওয়ার কোনটার সবচেয়ে বেশি হবে? তোমার কি মনে হয়? তুমি বলবো ভাই একটু আগে আপনি আমার শিখাইছেন বন্ধন দৈর্ঘ্য যত বড় হয় সেটা খুব সহজেই কি করে ফেলতে পারে? ছেড়ে দিতে পারে। তাহলে এটার বন্ধন দৈর্ঘ্যটা সবচেয়ে বড় হবে, আকার তো বড়, এটার আকার বড়, তাহলে সহজেই কি করতে পারবে? ছেড়ে দিতে পারবে। তাহলে এখানে রিডিউসিং পাওয়ার সবচেয়ে বেশি কার হবে? BiH3। তারপর কি হবে? তারপর হবে অ্যান্টিমনি SbH3। তারপর কি হবে? তারপর হবে AsH3। তারপর কি হবে? তারপর হবে PH3। তারপর হবে NH3। আশা করি সবাই বুঝতে পারছো এটা। সো আকার যত বাড়বে তার বিজারণ ক্ষমতা তত বাড়বে। সো আমরা মোটামুটি আশা করি সবাই এটা বুঝে গেছি। এই টেবিলটা অলরেডি আমরা দেখাইছিলাম, কখন তুমি একটা বিক্রিয়া যখন করবা কখন তোমার তাপ দিতে হবে, কখন তোমার তাপ দিতে হবে না। এই টেবিলটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, যে একটা বিক্রিয়া হচ্ছে কি হচ্ছে না, যদি না হয়, যদি অস্বতঃস্ফূর্ত হয়। আসলে অস্বতঃস্ফূর্ত বলে কিছু নাই, স্বতঃস্ফূর্ত নয় কথাটা, হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবা। আসলে আমরা হিসাবের সুবিধার্থে এটা বলে ফেলি যদিও, বাট এটা একটু খেয়াল রাখা উচিত। হ্যাঁ, একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত, এটার বিপরীতটা হচ্ছে স্বতঃস্ফূর্ত নয়। অস্বতঃস্ফূর্ত বলা ঠিক না আসলে, ঠিক আছে, ঠিক না কথাটা। এখন কেউ যদি বলে তাহলে তো আসলে সমস্যা নাই, বাট তাও বলা ঠিক না, মানে এটা আসলে ঠিক না। স্বতঃস্ফূর্ত নয়ই বলবা, হয় স্বতঃস্ফূর্ত নাহলে স্বতঃস্ফূর্ত নয়। স্বতঃস্ফূর্ত হইলে এখানে মনে রাখবা ডেল্টা এইচটা হবে নেগেটিভ, তার মানে এখানে সিস্টেম নিজে নিজে কাজ করবে, তোমার কিছু করতে হবে না। মানে জিনিসটা এরকম, ধরো তুমি তোমার পড়াশোনা নিয়ে অনেক কনসার্ন, তুমি নিজে নিজে ভিডিওগুলো দেখতেছো, নিজে নিজে নোট ডাউন করতেছো, নিজে নিজেই পড়াশোনা করতেছো, এটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এই ক্ষেত্রে তাপ উৎপন্ন হবে, তোমার মাথা গরম হবে। তুমি এবার চিন্তা করো, তুমি পড়তে থাকলে তোমার মাথা গরম হবে। তুমি যদি পড়তে না থাকো, তোমার ব্রেন ওয়ার্ক নাই, তোমার মাথা গরম হওয়ার ঝামেলাই নাই, তাহলে এটা কি? তুমি আরো বাইরে থেকে অনেক নানাবিধ প্রেশার নিবা। তুমি যদি পড়াশোনা করো, তোমার ব্রেন ফ্রি, তুমি বাইরে থেকে নানাবিধ প্যারা নিবা, গেম খেলবা, এই খেলবা, সেই খেলবা, অনেক কিছু করবা, তখন তোমার ব্রেন ফ্রি বাইরে থেকে নিবে। এটা হচ্ছে তাপ হারি, ঠিক আছে? সো এইভাবে মনে রাখতে পারো আর কি। সো এটা হচ্ছে ডেল এইচ পজিটিভ হবে। সো এইখানে তখন কি হবে? স্বতঃস্ফূর্ত নয় হইলে যদি, তখন তোমাকে পড়াইতে গেলে কি করতে হবে? বাইরে থেকে বকাঝকা করতে হবে। এখানে বিক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে তাপ দিতে হবে, বাইরে থেকে সিস্টেমে তাপ দিতে হবে। আচ্ছা, সো আমাদের টাইপ 3 শেষ। সো আমরা হচ্ছে টাইপ 4 পড়বো, এটা হচ্ছে আমাদের লাস্ট টাইপ। এই পার্টে লাস্ট টাইপ, পার্ট 1 এর লাস্ট টাইপ। এর মধ্যে 4টা পার্ট আসবে কিন্তু ইনঅর্গানিক রিঅ্যাকশনে। ওকে, সো দেখো কি বলা হয়েছে। এবার হচ্ছে আমরা হ্যালাইডস করতেছি। হ্যালাইডস কি বলা হয়েছে? হাইড্রোজেন অথবা মেটাল প্লাস গ্রুপ অথবা গ্রুপ 15, 16, 17 প্লাস হ্যালোজেন। এই X2 মানেই হচ্ছে ভাইয়া হ্যালোজেন। X2 মানেই হচ্ছে হ্যালোজেন। X2 মানেই হচ্ছে দুইটা জিনিস। X2 মানেই হচ্ছে হ্যালোজেন। কত নম্বর গ্রুপ? হ্যালোজেন মানে হচ্ছে এটা কত নম্বর গ্রুপ থেকে বিলং করে? গ্রুপ
17। হ্যালোজেনের বাংলা হচ্ছে সামুদ্রিক লবণ উৎপন্নকারী। তোমরা পারো এটা, হ্যাঁ, এটার মানে তোমরা জানো হ্যালোজেনের বাংলা কি? সামুদ্রিক লবণ উৎপন্নকারী, ঠিক আছে। সো এটা হচ্ছে হ্যালোজেন এবং হচ্ছে গ্রুপ 17। সো কি বলা হয়েছে? মেটাল প্লাস X2 MXA। MXA এইখানে এটা হচ্ছে ভাই যোজনী, এটা হচ্ছে যোজনী, তার যে যোজনী হবে, ধরো আমি যদি এখানে দেই সোডিয়াম প্লাস হ্যালোজেন, হ্যাঁ, তাহলে এখানে কি হবে? এখানে তৈরি হবে নাক্স, এখানে তৈরি হবে নাক্স। তারপর ধরো ক্যালসিয়াম প্লাস হ্যালোজেন, তাহলে এখানে কি হবে? ক্যালসিয়াম হ্যালাইড, ক্যালসিয়াম হ্যালাইড তৈরি হবে। তারপর ধরো আমি এখানে অ্যালুমিনিয়াম প্লাস X2 দিলাম, হ্যাঁ, তাহলে এখানে কি হবে? AlX3 হবে। তাহলে দেখো যোজনীর সাথে কানেক্টেড হচ্ছে। সো এইখানে এটা বোঝাইতেছিল বেসিক্যালি যোজনী। তুমি দেখো এখানে সোডিয়ামের নিচে যদি ওগুলো দেওয়া লাগে না, এখানে 1 দিছিলাম, এই একটা হচ্ছে যোজনী, এখানে 2টা হচ্ছে যোজনী, এই 3ও হচ্ছে কি? যোজনী, হ্যাঁ, এগুলো সবই হচ্ছে যোজনী, ঠিক আছে। সো এই হচ্ছে মোটামুটি মেটাল। আমরা ফার্স্টে যেটা করলাম এটা করে ফেলছি, মেটাল প্লাস হ্যালোজেন বিক্রিয়া করে MXA তৈরি করবে। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে হাইড্রোজেন প্লাস হ্যালোজেন বিক্রিয়া করে কি তৈরি করবে? এটাও কিন্তু আমরা জানি, HX তৈরি করবে, যেটাকে আমরা বলছিলাম একটু আগে হাইড্রোসিড। এখন এখানে আরেকটা জিনিস আমরা একটু বলে রাখি, আমরা কিন্তু ওইখানে বলছিলাম অ্যাসিড হিসেবে সক্রিয়তা, মনে করে দেখো ওইখানে পড়ছিলাম কিন্তু অ্যাসিড হিসেবে সক্রিয়। তোমরা কিন্তু পেঁচাবা না ভাইয়া, এগুলো পেঁচাইলে কিন্তু বেশি ঝামেলা হয়ে যাবে। এক একটা জায়গায় এক একটা কথা বলতেছি, ওইখানে পড়ছিলাম অ্যাসিড হিসেবে সক্রিয়তা। এখন এই হ্যালোজেনের মধ্যে কারা কারা আছে? হ্যালোজেনের মধ্যে আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, তারপর কি আছে? আয়োডিন, হ্যাঁ। এখন হ্যালোজেনের সক্রিয়তার ক্রম দেখি, হ্যালোজেনের সক্রিয়তার ক্রম, হ্যালোজেনের সক্রিয়তার ক্রম কিরকম? হ্যালোজেনের সক্রিয়তার ক্রম কিরকম? হ্যালোজেনের সক্রিয়তার ক্রম হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে ফ্লোরিন, সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে ফ্লোরিন, তারপর হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে ব্রোমিন, তারপর হচ্ছে তোমার আয়োডিন। তাহলে এখন যখন বিক্রিয়া হবে, তখন আমি যদি বলি বিক্রিয়ার হার কিরকম হবে, এটা যদি বের করতে বলি, এটা কি বের করতে পারবো? মানে বিক্রিয়ার ক্রম বলতে আমি এখানে বুঝাইতেছি যে, মানে বিক্রিয়ার হার বলতে বুঝাইতেছি, এইখানে দেখো এই যে ফ্লোরিন যদি এটার সাথে বিক্রিয়া করে, তাহলে এখানে কি হবে? হাইড্রোজেন ফ্লোরাইড। তারপর যদি ক্লোরিন বিক্রিয়া করে, এখানে কি হবে? হাইড্রোজেন ক্লোরাইড। তারপর যদি এখানে ব্রোমিন দাও, তাহলে হবে হাইড্রোজেন ব্রোমাইড। এখানে যদি আয়োডিন দাও, তাহলে হবে হাইড্রোজেন আয়োডাইড। এখন এই হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড, এই যে চারটা হইছে, এই চারটার মধ্যে কোনটা আগে হবে? মানে রেট অফ রিয়াকশনটা কি হবে? বিক্রিয়ার রেট, তাহলে রেট অফ রিয়াকশন। তাহলে ফ্লোরিনের সক্রিয়তা যা থাকবে, যার সক্রিয়তা, যেই হ্যালোজেনের সক্রিয়তা বেশি, সেই হ্যালোজেনের হ্যালাইড তৈরির প্রবণতা তত বেশি। তাহলে এখানে কি হবে? এখানে হবে হাইড্রোজেন ফ্লোরাইড সবার আগে হবে, তারপর কি হবে? হাইড্রোজেন ক্লোরাইড, তারপর কি হবে? হাইড্রোজেন ব্রোমাইড, তারপর কি হবে? হাইড্রোজেন আয়োডাইড। এখন একটা কাহিনী দেখো, একটু ভালো করে দেখো, একটু মনোযোগ দিতে হবে এই জায়গাটায়। তখন তুমি কিন্তু পেঁচায় ফেলবা, তুমি বলবা ভাই একটু আগে একটা জিনিস আপনি দেখাইলেন যে ওইখানে ছিল হাইড্রোজেন আয়োডাইড সবচেয়ে বেশি সক্রিয়, হ্যাঁ, এনে কিন্তু আমি সক্রিয়তা পড়াই নাই, এনে পড়াইছি রেট অফ রিয়াকশন। তুমি একটু পেঁচায়ও না, তোমাকে একটু দেখাই। এখানে আমি পড়াইছি অ্যাসিড হিসেবে সক্রিয়তা, অ্যাসিড হিসেবে সক্রিয়তা পড়াইছি, পেঁচায়ও না কিন্তু ভাইয়া। অ্যাসিড হিসেবে সক্রিয়তা পড়াইছি হাইড্রোসিডের ক্ষেত্রে, যার বন্ধন দৈর্ঘ্য যত বড়, সে খুব তত সহজে H+ ছেড়ে দিবে, তাহলে তার বন্ধন দৈর্ঘ্য এখানে সবচেয়ে বড়, তাহলে সে তাড়াতাড়ি H+ ছেড়ে দিবে, তাহলে তার সক্রিয়তা বেশি। এটা হচ্ছে অ্যাসিড হিসেবে সক্রিয়তা, এটা পড়াইছি। আর এইখানে ভাই আপনি কি পড়াইছেন? এই জায়গাটায় পড়াইছি হ্যালাইড ফরমেশনের রেট কোনটার বেশি হবে। হাইড্রোজেন ফ্লোরাইডের ক্ষেত্রে রেটটা সবচেয়ে তাড়াতাড়ি হবে, মানে বিক্রিয়াটা অনেক দ্রুত হবে। হাইড্রোজেন ক্লোরাইডের তারপরে হবে, এরপরে হবে হাইড্রোজেন ব্রোমাইড, এরপরে হবে হাইড্রোজেন আয়োডাইড। পেঁচাও না কিন্তু, দুইটা জিনিস কিন্তু দুই রকম, সো পেঁচানো যাবে না। সো আশা করি বুঝে গেছি, মেটাল আর হচ্ছে হাইড্রোজেন, এই দুটা জিনিস আমাদের ক্লিয়ার। এবার হচ্ছে আমরা গ্রুপ 15তে চলে যাব। গ্রুপ 15 প্লাস হ্যালোজেন। ওকে, সো এবার আমি যদি চিন্তা করি গ্রুপ 15 এর মধ্যে কি আছে, আমি একটু আস্তে আস্তে চিন্তা করি। এখানে ফার্স্টে লিখি ফসফরাস হচ্ছে P4 প্লাস X2, হ্যাঁ, এটা দুইটা প্রোডাক্ট দিতে পারে, একটা দিতে পারে হচ্ছে PX3, আর এটা দিতে পারে হচ্ছে PX5। আশা করি বুঝি, এটা জানি, হ্যাঁ ভাইয়া জানি। তুমি এখানে ক্লোরিন দিয়ে চিন্তা করতে পারো, PCl3 PCl5। আচ্ছা, এবার তোমাকে যদি জিজ্ঞেস করি ভাইয়া আমি যদি এইখানে নাইট্রোজেন নেই তাহলে কি এটা হবে? তোমাকে দেখাই, আমি যদি এখানে নাইট্রোজেন নেই তাহলে কি জিনিসটা হবে, দেখি তো হয় কিনা। দেখো, যদি আমি তোমাকে বলি নাইট্রোজেন প্লাস হ্যালোজেন, হ্যাঁ, নাইট্রোজেন প্লাস, এটা তো গ্রুপ 15, তাহলে এইখানে কি ভাইয়া দুইটা প্রোডাক্ট হবে, মানে NX3, আবার এইখানে NX5, এটাও কি হবে? উত্তর হচ্ছে কখনোই NX5 হবে না, এটা হবে। উপরে যেটা আছে লিখছো NX3, এটা হবে, বাট NX5 হবে না। সো এখানে আমরা কি দেখতেছি? PX5, এখানে একটা ছোট্ট কোয়েশ্চেন মাঝে মাঝে আসে, ছোট্ট একটা কোয়েশ্চেন, PX5 হয় কিন্তু NX5 হয় না। PX5 হয়, বাট NX5 হয় না। এটা যদি তোমাকে কখনো জিজ্ঞেস করে কেন ভাইয়া,
এটা কেন হয় না? তুমি খুব সহজে অ্যান্সারটা কি দিবা জানো? খুব সহজে অ্যান্সারটা কি দিবা? খুব সহজে অ্যান্সারটা হচ্ছে ফসফরাসের কিন্তু ডি অরবিটাল আছে। তুমি দেখো ফসফরাসের ইলেকট্রন বিন্যাস যখন করবা ফসফরাসকে উত্তেজিত করলেই ডি অরবিটাল চলে আসবে, বাট নাইট্রোজেনের কি নাই? ডি অরবিটাল নাই। তাহলে কারণটা কি? কারণটা কি? নাইট্রোজেন এর ডি 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 বলতে ডি অরবিটাল, হ্যাঁ ডি বলতে কি? ডি অরবিটাল বোঝাচ্ছি। তাহলে নাইট্রোজেনের ডি নাই, নাইট্রোজেনের ডি নাই। কিন্তু ওয়াইরাস তুমি যদি চিন্তা করো ফসফরাসের কি আছে? ডি আছে। ফসফরাসের কি আছে? ডি আছে। ওকে, সো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে নাইট্রোজেনের ডি নাই তাই NX5 হয় না, কিন্তু ফসফরাসের ডি আছে তাই PX5 হয়। এখন একটা ছোট্ট প্রশ্ন এখানে আসতে পারে, এই প্রশ্নটা হচ্ছে এরকম, আমি যদি এখানে চিন্তা করি, ধরো ভাই আপনি তো এখানে দিচ্ছেন যে P4 প্লাস X2, হ্যাঁ এখানে তো আপনি দুইটা প্রোডাক্ট তৈরি করতেছেন, একটা হচ্ছে PX3 আর এটা হচ্ছে কি PX5। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কখন PX3 হবে, কখন PX5 হবে? এটার উত্তরটা হচ্ছে খুবই সহজ। যখন তুমি X এখানে কম পরিমাণ নিবা, মানে X2 হ্যালোজেন কম পরিমাণ নিবা, হ্যালোজেন কম পরিমাণ, তখন হবে PX3, মানে সাপ্লাই কম। আর এখানে PX5 কখন হবে? যখন X2 বেশি পরিমাণে নিবা। X2 কি নিবা? বেশি পরিমাণে নিবা। X2 কি নিবা? বেশি পরিমাণে নিবা। মনে রাখবো ভাইয়া P4 প্লাস X2 PX3 হচ্ছে, এটা X2 কম, তাহলে X2 যদি কম নাও তাহলে হচ্ছে PX3 হবে, আর যদি হ্যালোজেন বেশি পরিমাণে নাও তাহলে PX5 তৈরি হবে। এবার এখানে আমরা ছোট ছোট কয়েকটা প্রশ্ন সলভ করে ফেলি। চলো, ধরো আমি তোমাকে বললাম P4 প্লাস ক্লোরিন, হ্যাঁ এখানে দুইটা রাস্তা হতে পারে, একটা হতে পারে কম, আর এটা কি হতে পারে? বেশি। এটা কি হতে পারে? বেশি। যদি তুমি কম দাও তাহলে এখানে কি হবে? তুমি বলবো ভাইয়া এখানে হবে PCl3 হবে, আর যদি বেশি দাও তাহলে এখানে কি হবে? PCl5 হবে। চমৎকার চমৎকার, কোনো ঝামেলা নাই। চলো এবার আরেকটু চিন্তা করি আমরা, আরেকটু চিন্তা করি। ধরো এবার আমি তোমাকে বললাম P4 প্লাস Br2 ব্রোমিন 2, হ্যাঁ এবার তোমাকে আগের মতোই রাস্তা কয়টা? দুইটা, ঠিক আছে। একটা হচ্ছে তোমার কম পরিমাণে, তাহলে কম পরিমাণে দিলে কি হবে? PBr3, আর বেশি পরিমাণে দিলে কি হবে? PBr5, ঠিক আছে। ওকে ওকে, এবার যদি একইভাবে তোমাকে চিন্তা করি P4 প্লাস I2, হ্যাঁ এখানেও রাস্তা কয়টা হবে? তাহলে তুমি বলবো ভাই এখানেও তো রাস্তা দুইটাই হবে। এক্স্যাক্টলি ভাইয়া, এখানেও রাস্তা দুইটাই হবে, একটা হচ্ছে তোমার কম পরিমাণে, আর এটা কি হবে? বেশি পরিমাণে। তাহলে কম পরিমাণে দিলে কি হবে? PI3, আর এখানে কি হবে? PI5। সব ঠিক আছে? সব ঠিক আছে? কি মনে হয় তোমাদের, সব ঠিক আছে? আচ্ছা, সো এখানে কি সব ঠিক আছে? উত্তর হচ্ছে না ভাই, সব ঠিক নাই, সব ঠিক নাই। এই PI5 হয় না, এই PI5 হয় না, PI5 হয় না। মনে রাখতে হবে ভাইয়া, ফসফরাস আয়োডিনের সাথে বিক্রিয়া করে ফসফরাস পেন্টা আয়োডাইড এটা ফর্ম করে না। তাহলে এখানে ব্যাপারটা কি চলে আসলো? PI5 নট ফর্মড, PI5 ফসফরাস পেন্টা আয়োডাইড নট ফর্মড, নট ফর্মড, কারণ এটা এক্সিস্ট করে না। এক্সিস্ট, তুমি বেশি দিলেও এখানে PI3 হবে, তুমি যদি 1000 পরিমাণ দিতে থাকো না PI3 হবে। সো PI5 হয় না, PI5 হয় না। এটা কেন যদি জিজ্ঞেস করো ওয়াই, তুমি যদি জিজ্ঞেস করতে পারো সেটা হচ্ছে আয়োডিনের সাইজ। ওয়াই, এটা হচ্ছে সাইজ অফ আয়োডিন, এটা বলতে পারো। এটার একটা রিজন হচ্ছে সাইজ অফ আয়োডিন। সো এই যে দেখো এখানে একটা ব্যাপার চলে গেল আমার, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার চলে গেল, পরীক্ষায় মাঝে মাঝে আসতে পারে এটা, যে PI5 মানে PCl5 হলেও PI5 কেন হয় না। ধরো কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, PCl5 হলেও PI5 কেন হয় না? এটার একটাই কারণ যেটা বললাম সেটা হচ্ছে সাইজ। এটা কারণটা কি? দেখো ফসফরাসের সাইজ কিন্তু ছোট, আমি ছোট মানুষ, আমি একটা বড় মানুষকে কিন্তু আটকায় ধরে রাখতে পারবো না। আমি ছোট মানুষ আটকায় ধরে রাখতে পারবো। ওই যে বলো না আদার ব্যাপারে জাহাজের খবর জানতে চাই, এটা কি সম্ভব? এটা কিন্তু হয় না। তো তুমি আদার ব্যাপারে তুমি বাজারে পেঁয়াজ মরিচের হিসাব রাখবা, তুমি জাহাজে কি হইতেছে হিসাব রেখে তো তোমার লাভ নাই। সো ফসফরাস হচ্ছে সেখানে আদার ব্যাপারই, সো আয়োডিন হচ্ছে জাহাজ। সো জাহাজের সাথে তুমি সম্পর্ক রাখতে পারবে না, তুমি এটা কুলাইতেই পারবে না, কারণ সাইজ এত বড়, তুমি তাকে বন্ধনে আটকায় রাখতে পারবা না। কারণ হচ্ছে একটাই, যেটা বললাম সেটার খুব ভালো অ্যান্সার হচ্ছে, যদি কেমিস্ট্রির ব্যাখ্যা লিখতে চাও তাহলে লিখবা স্টেরিক বাধা, স্টেরিক বাধা, স্টেরিক বাধা। ওকে, সো আশা করি এটা বুঝে গেছি আমরা। ওকে, সো আমরা হচ্ছে এবার এটাতে আসি, গ্রুপ 16 প্লাস হ্যালোজেন, গ্রুপ 16 প্লাস হ্যালোজেন। ওকে, সো গ্রুপ 16 এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে মানুষটা সেটা হচ্ছে সালফার। হ্যাঁ, গ্রুপ 16 এর সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষটা হচ্ছে সালফার। তাহলে সালফার হ্যালোজেনের সাথে যদি বিক্রিয়া করাও X2, তাহলে বিক্রিয়া করে কি হবে? SX2, এটা হবে। এটা হতে পারে, হ্যাঁ ভাই এটা হতে পারে। আর কি হতে পারে? আর হতে পারে, আর হতে পারে, আর হতে পারে SX4, এটা হতে পারে। আর কি হতে পারে? SX6 হতে পারে, কারণ সালফারের যোজনী 6, ডি অরবিটাল আছে। সালফারের কি আছে? ডি অরবিটাল। মনে রাখবা ডি অরবিটাল হইলেই যোজনী বাড়তে থাকে, ডি অরবিটাল আছে। তাহলে এটার কি আছে? ডি অরবিটাল, ডি অরবিটাল,
এটা কি আছে ভাইয়া ডি অরবিটাল আছে, ডি অরবিটাল আছে, ডি অরবিটাল আছে। তাহলে ডি অরবিটাল থাকলে এটাকে উত্তেজিত করলে যোজনী 2 4 6 পর্যন্ত হইতে পারে। তাহলে SX2 SX4 SX6 পর্যন্ত হইতে পারে, এটা মনে রাখবা, ভালো করে মনে রাখবা। এবার দেখো আমরা যদি বিক্রিয়াগুলো করি, একটু যদি বিক্রিয়াগুলো করি, সালফার প্লাস ক্লোরিন, হ্যাঁ সালফার প্লাস ক্লোরিন, তাহলে এখানে SCl2, তারপর আর কি হতে পারে SCl4, তারপর কি হতে পারে SCl6, এটা হতে পারে, হ্যাঁ ভাই হতে পারে। এবার ধরো আমি লিখলাম সালফার প্লাস ব্রোমিন, হ্যাঁ তাহলে এখানে কি হবে সালফার প্লাস ব্রোমিন, এখানে কি হবে SBr2, তারপর কি হবে ফ্লোরিনও লিখতে পারতাম, ফ্লোরিনটা লিখি সালফার প্লাস ফ্লোরিন, ফ্লোরিনটা বাদ দিয়ে গেছে, তাহলে এখানে কি হবে SF2, তারপর এখানে কি হবে SF4, তারপর কি হবে SF6। একইভাবে ব্রোমিনে যদি লেখো SBr2 SBr4, তারপর কি হবে SBr6, হ্যাঁ ওকে হয়ে গেল SBr6। এখন সালফার প্লাস আয়োডিন, হ্যাঁ তাহলে এখানে কি হবে, এখানে হবে Si2 সালফার আয়োডাইড ডাইআয়োডাইড, সালফার টেট্রা আয়োডাইড, সালফার হেক্সা আয়োডাইড। এখন ঠিক আছে ভাইয়া সব? না মোটেও ঠিক নাই, এখানে ঝামেলা আছে। কি ঝামেলা আছে খেয়াল করো, সালফার SF2 SF4 SF6 সবগুলাই হয়, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। বাট যখন সালফার ক্লোরিনের সাথে চলে আসে তখন ওই যে বলছিলাম স্টেরিক বাধার ব্যাপার স্যাপার আছে, আকার যত বাড়তে থাকে, মনে রাখবা আকার যত বাড়তে থাকবে তখন কিন্তু তুমি মানুষের সাথে, মোটা মানুষের সাথে তুমি যুক্ত হবে না, স্বাভাবিকভাবে বড় মানুষের সাথে তুমি যুক্ত হবে না, তুমি সবসময় খুঁজবা আমি চিকন চাকন মানুষ, আমি চিকন চাকন মানুষের সাথেই যা সংসার করে ফেলবো, ঠিক আছে, বন্ধন করে ফেলবো, ঠিক আছে, এটা মনে রাখবা। সো এখানে দেখো সালফার কিন্তু ফ্লোরিন 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 ছোট ছোট মানুষ, ঠিক আছে, কিন্তু ক্লোরিন কিন্তু বড় বড় মানুষ, ব্রোমিন আকার আরো বড়, আয়োডিন আরো বড়, তাহলে এইখানে সবগুলা বন্ধন হবে না, কিছু কিছু জায়গায় কি হবে ঝামেলা হবে। তাহলে SF2 আমি যদি জিজ্ঞেস করি SF2 এটা কি হয়, উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া এটা হয়। SF4 এটা হয়, হ্যাঁ ভাইয়া হয়। SF6 এটা হয়, হ্যাঁ ভাইয়া এটা হয়। তাহলে সালফারের ফ্লোরিনের সাথে সবগুলাই হয়। এবার যদি ক্লোরিনের ক্ষেত্রে চিন্তা করি, সো ক্লোরিনের ক্ষেত্রে SlCl2 এটা হয়, SCl4 হয়, SCl6 হয় না, এই যেটা হয় না ভাইয়া, কারণ কি ওই যে স্টেরিক বাধা সাইজ বড়, এটা হয় না। ব্রোমিনের ক্ষেত্রে SBr2 হয়, SBr4 SBr6 হয় না, এটা হয় না, এই দুটো হয় না, এই দুটো হয় না। এখন তুমি বলবা তাহলে স্বভাবতই তো ভাইয়া এইখানে আপনি ধারার মতো যে চিন্তা করেন, এইখানে প্রথমে সবগুলো হয়, পরেরটাতে একটা হয় না, পরেরটাতে দুইটা, তাহলে পরেরটাতে তিনটাই হবে না, ধারার মতো যে চিন্তা করো এক্স্যাক্টলি ভাইয়া এখানে এটাও হয় না, বাট যদি হয়ও এটা আনস্টেবল হয়। তাহলে নর্মালি এটা হয় না, এটা হয় না, এটাও হয় না, বাট যদি হয় আনস্টেবল হয়, মনে রাখবা, বাট যদি হয় তবে আনস্টেবল, বেশি স্থিতিশীল না, নর্মালি হয় না, নর্মালি হয় না, ঠিক আছে। সো এই হচ্ছে কথাবার্তা। সো সালফারের ক্ষেত্রে ব্যাপারটা চলে গেল। এবার তুমি যদি অক্সিজেনের ক্ষেত্রে চিন্তা করো, অক্সিজেন প্লাস হ্যালোজেন কি হবে OX2, ঠিক আছে। এবার আমি যদি তোমারে বলি OX4, কোয়েশ্চেন একটু খেয়াল করো, OX2 হলেও OX4 কেন হয় না, কেন হয় না? সো এটার উত্তরটা কি দিব? উত্তরটা খুবই সহজ, অ্যান্সারটা কি দিব? অ্যান্সারটা কি দিব? অক্সিজেন ভাইয়ার কি নাই, ডি অরবিটাল নাই, ডি অরবিটাল নাই, সে এক্সপান্ড করে তার ইলেকট্রনকে উত্তেজিত করে যোজনী বাড়াইতে পারে না। OX2 হইলেও OX4 হয় না, অক্সিজেনের কি নাই, ডি অরবিটাল নাই। আরেকটা ছোট্ট কোশ্চেন মাঝে মাঝে আসে, এই যে দেখো অক্সিজেন প্লাস ফ্লোরিন, এখানে অক্সিজেনের জারণ মান কত OF2, মানে যৌগটা হচ্ছে OF2, আর এইখানে মাঝে মাঝে এটা আসে অক্সিজেনের এইখানে জারণ মান, এই একটা যৌগ যেখানে অক্সিজেনের জারণ মান ধনাত্মক আসে, অক্সিজেনের জারণ মান সাধারণত ধনাত্মক আসে না, বাট এই একটা যৌগ যেখানে অক্সিজেনের জারণ মান ধনাত্মক আসে, কারণ হচ্ছে সে যার সাথে কানেক্টেড সে তার থেকেও বেশি তড়িৎ ঋণাত্মক। ফ্লোরিন তুমি মনে আছে কিনা যায় না, ওই যে শিখাইছিলাম তোমাদের, না শিখাইলেও সমস্যা নেই, দেখবা তড়িৎ ঋণাত্মকতা যখন পড়বা দেখবা আমি এটা পড়াইছি, ফঞ্চ নামে একটা জিনিস পড়ছিলাম। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা 4, অক্সিজেনের 3.5, নাইট্রোজেনের হচ্ছে 3, কার্বনের হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা লিখতেছি এটা 2.5, হাইড্রোজেন হচ্ছে 2.1। ফঞ্চ দেখো অক্সিজেন আর ফ্লোরিন কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? ফ্লোরিনের। তাহলে ফ্লোরিনের মাথায় কি হবে মাইনাস, আর এটার মাথায় কি হবে প্লাস। স্বাভাবিকভাবে এই একমাত্র যৌগ যেখানে অক্সিজেনের জারণ মান কত +1। ওকে, আশা করি ক্লিয়ার এটা। এইবার হচ্ছে দেখো গ্রুপ 17, দেখো হ্যালোজেন কিন্তু নিজেই গ্রুপ 17 এর মানুষ, হ্যালোজেন কি গ্রুপ 17 এর মানুষ, আর সে বিক্রিয়াও করতেছে কার সাথে? গ্রুপ 17 এর সাথেই। তাহলে গ্রুপ 17 আবার গ্রুপ 17, তাহলে এখানে একই গ্রুপের বিক্রিয়া, একই গ্রুপের যখন বিক্রিয়া হয় এটাকে বলা হয় আন্তঃগ্রুপ কম্পাউন্ড, আন্তঃগ্রুপ বা ইন্ট্রা গ্রুপ।
চিন্তা করে এভাবে একই গ্রুপের মধ্যে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে আন্তঃগ্রুপ যৌগ। এখন যেহেতু দুইটাই হ্যালোজেন তাই এটাকে বলা হয় আন্তঃহ্যালোজেন যৌগ। কি বললাম? গ্রুপ 17 প্লাস হ্যালোজেন, দুইটাই তো সেম গ্রুপ, তাহলে এটাকে আমরা কি বলবো? আন্তঃহ্যালোজেন যৌগ। তাহলে এটা কি বলবো? এখানে যে কম্পাউন্ডটা তৈরি হবে এটাকে বলবো হচ্ছে আন্তঃহ্যালোজেন যৌগ। আন্তঃহ্যালোজেন যৌগ, ঠিক আছে? সো একই গ্রুপের যৌগ, তাই এটাকে আমরা কি বলতেছি? আন্তঃহ্যালোজেন যৌগ। এবার এখানে এক্স প্রাইম, X3 প্রাইম, X5 প্রাইম, X7 প্রাইম এগুলো দিয়ে কি বুঝাচ্ছেন? এটা সহজ আছে, যেরকম তুমি ক্লোরিনের সাথে ফ্লোরিনের বিক্রিয়া করলে বুঝবা। ক্লোরিন প্লাস ফ্লোরিন, হ্যাঁ, ধরো এখানে কি কি হয়? ক্লোরিন, তারপর হচ্ছে ClF3, তারপর হচ্ছে ClF5, তারপর হচ্ছে ClF7। এই যে দেখো বিক্রিয়াগুলো হয়েছে, ঠিক আছে? এখন এখানে কিছু ঝামেলা আছে, সূক্ষ্ম কিছু ঝামেলা আছে। এখানে ক্লোরিন F7 এটা হয় না এটা নিয়ে আমরা পরে দেখতেছি। বাট এই যে এরকম যৌগগুলো দেখো, একবার, তারপর 2, এখানে হচ্ছে 3, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 7, এই যে এইভাবে চলতে থাকে। এটা ক্লোরিন দা নিয়ে বুঝে, আমার মনে হয় আয়োডিন দিয়ে বুঝালে বেশি তোমাদের জন্য ইজি হবে। আয়োডিন দিয়ে বুঝাই জিনিসটা। আয়োডিন প্লাস হচ্ছে ফ্লোরিন, এই যে দেখো বিক্রিয়া করতেছে। তাহলে এখানে কি হবে? আয়োডিন ফ্লোরাইড, আয়োডোফ্লোরাইড, তারপর হচ্ছে আয়োডিন টেট্রাফ্লোরাইড, তারপর হচ্ছে আয়োডিন পেন্টাফ্লোরাইড, হ্যাঁ, আয়োডিন পেন্টাফ্লোরাইড, তারপর হচ্ছে আয়োডিন কি? হেপ্টাফ্লোরাইড। তুমি এবার একটু মিলাও, এখানে কি? এটা হচ্ছে XX, এটা কি? X প্রাইম, এখানে হচ্ছে 3, এখানে কি? X প্রাইম, এটা হচ্ছে 5, এখানে X প্রাইম, এটা হচ্ছে 7। এবার তুমি আমারে বলো এখানে X প্রাইম কে হবে? এটা কিন্তু X প্রাইম, হ্যাঁ, এখানে X প্রাইম কে হবে? তুমি বলবা ভাইয়া যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে হবে X প্রাইম। যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, দেখো ফ্লোরিন আর আয়োডিনের মধ্যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে X প্রাইমটাকে এটা ভালো করে বুঝতে হবে। X প্রাইম হচ্ছে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, আর X কে যার তড়িৎ ঋণাত্মকতা কম। সহজ ভাষায় সেই হচ্ছে আমার সেন্ট্রাল অ্যাটম, বাংলায় হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, সেন্ট্রাল অ্যাটম, হ্যাঁ। সো এইবার আমরা ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে X প্রাইম তো ডিসাইড করে ফেললাম। এখন আমরা ওই টেবিলটা একটু সলভ করে ফেলি, তাইলে আমাদের মোটামুটি শেষ এটা। ওকে, দেখো, সো আমরা ফার্স্টে আয়োডিন নিলাম। এখানে ধরো আয়োডিন নিলাম, আয়োডিন তুমি ফ্লোরিনের সাথে বিক্রিয়া করাবা, আয়োডিন ফ্লোরিনের সাথে, তাহলে কি হবে? আয়োডিন ফ্লোরাইড হবে, হ্যাঁ হইলো। তারপর আয়োডিন টেট্রাফ্লোরাইড হইলো, তারপর এখানে কি হলো? আয়োডিন পেন্টাফ্লোরাইড, তারপর আয়োডিন পেন্টাফ্লোরাইড, তারপর কি হলো? এখানে আয়োডিন হেপ্টাফ্লোরাইড। ওকে, সো হইলো, হ্যাঁ ভাই হয়ে গেল। আয়োডিন, এই দেখো আন্তঃহ্যালোজেন যৌগ, আয়োডিন ফ্লোরিনের সাথে যৌগ গঠন করে ফেলছে, ঠিক আছে? এবার আয়োডিন ফ্লোরিন শেষ, এবার হচ্ছে আমি আয়োডিন ব্রোমিন দিয়ে চিন্তা করবো, তারপর ক্লোরিন দিয়ে চিন্তা করবো, এভাবে স্টেপ বাই স্টেপ চিন্তা করবো। এবার ফ্লোরিনের পরে কি আসে? ক্লোরিন, তাহলে এবার ক্লোরিন দিয়ে চিন্তা করো, আয়োডিনের সাথে ক্লোরিন, তাহলে ICl, তারপর কি হবে? ICl3, তারপর কি হবে? এখানে ICl5, তারপরে এখানে কি হবে? ICl7। এখন তোমাকে একটু আগে শিখাইছিলাম, যত বড় সাইজ হতে থাকে তখন সেই যৌগ গঠন করার টেন্ডেন্সি কি হতে থাকে? কমতে থাকে, কারণ সেখানে কি চলে আসে? স্টেরিক বাধা চলে আসে। এখন এখানে তাহলে কোনটা হবে না? এই ICl5 এটা হবে না, ICl7 এটা হবে না, এই দুটো কিন্তু হবে না, এই দুটো হবে না, কারণ আগের মতোই। তাহলে এবার ক্লোরিন শেষ, এবার হচ্ছে আমরা ব্রোমিনে চলে আসি। চলো ব্রোমিন, এবার হচ্ছে আমরা ব্রোমিনে চলে আসি। তাহলে দেখো আগের মতোই IBr, তারপর কি? IBr3, কম্বিনেশন চিন্তা করে IBr5, তারপর হচ্ছে IBr7। এবার দেখো সাইজ আরো বড় না? স্টেরিক বাধা কি আরো বেশি না? তুমি বলবা হ্যাঁ ভাই, এবার তো আরো বেশি স্টেরিক বাধা চলে আসছে। তাহলে এবার কি হবে না? এটা হবে না, এটা হবে না, এবং এটাও হবে না। তাহলে দেখো আয়োডিনের কাজ শেষ, ফ্লোরিন ব্রোমিন, পরে তো আয়োডিন নিজেই, ঠিক আছে? ওটা আমরা দেখতেছি পরে। বাট এবার হচ্ছে আমরা ব্রোমিনে চিন্তা করব, এবার ব্রোমিন কার সাথে বিক্রিয়া করবে এটা দেখবো। ওকে, সো ফার্স্টে ফ্লোরিনের সাথে ব্রোমোফ্লোরাইড, BrF3, তারপর হচ্ছে BrF5, তারপর হচ্ছে BrF7। এই যে দেখো ভাইয়া, এটা শুধু হয় না, আর বাকি সবগুলো হয়, এবার হচ্ছে আয়োডিন ব্রোমিন, তারপর হচ্ছে ক্লোরিন, তাহলে ফ্লোরিনের সাথে ClF, তারপর হচ্ছে ClF3, সবগুলো আগে লিখি, তারপর হচ্ছে ClF5, তারপর হচ্ছে ClF7, ঠিক আছে? এই যে হয়ে গেল। এবার এদের মধ্যে কোনটা হয় না? এখানে কোনটা হয় না? এখানে শুধুমাত্র ClF7 যেটা আছে এটা হয় না।
ব্রোমিন ফ্লোরিনের সাথে করছি, ব্রোমিন ক্লোরিনের সাথে করা হয় না, এটা একটু করে ফেলি। চলো, ব্রোমিন ক্লোরিনের সাথে, তারপর হচ্ছে BrCl3, মানে এখানে সিরিয়ালটা কি করছিলাম, আয়োডিন ফার্স্টে ফ্লোরিনের সাথে, আয়োডিন। আচ্ছা, এটা আমি মুছে করে দিই, দাঁড়াও 1 মিনিট, এটা একটু করে দিচ্ছি, এটা একটু ওয়েট করো। ঠিক আছে, এটা ভুল হয় নাই, বাট ওটাকে একটু করে দিচ্ছি। এখানে সিরিয়াল ওয়াইজ যাবো তো, তার জন্য এই কাজটা করতেছি আর কি। ওকে, ব্রোমিন এখানে ফ্লোরিনের সাথে করছিলাম, এবার হচ্ছে ব্রোমিন ক্লোরিনের সাথে করব। তাহলে BrCl, তারপর হচ্ছে BrCl3, তারপর হচ্ছে BrCl5, তারপর হচ্ছে এখানে BrCl7। তাহলে এখানে যেগুলো সাইজ বড় সেগুলো হবে না, স্বাভাবিকভাবেই আগের মতোই, যেগুলোর সাইজ বড় সেগুলো হবে না। তাহলে এখানে ব্রোমিনের সাথে এই ক্লোরিন, এটা হবে না, Cl5 হবে না, এটাও হবে না। এবার হচ্ছে ব্রোমিনের সাথে, তাহলে দেখো ফ্লোরিন ক্লোরিন, ব্রোমিন তো নিজে নিজেই, ওটা বাদ। তাহলে এবার হচ্ছে ক্লোরিন, আয়োডিন ব্রোমিন, তারপর হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে ক্লোরিন, ক্লোরিন ফার্স্টে দিব ফ্লোরিনের সাথে, ক্লোরিন ফ্লোরিন, তারপর হচ্ছে Clf3, তারপর হচ্ছে Clf5, তারপর হচ্ছে Clf7। এখানে হচ্ছে Clf7 যেটা আছে এটা হয় না। এখন তুমি বলবা তাহলে ভাই ক্লোরিনের সাথে ক্লোরিন, ওটা তো বাদ। ক্লোরিনের সাথে ব্রোমিন, দেখো এটা করে ফেলছি। তারপর তুমি বলবা ক্লোরিনের সাথে আয়োডিন, দেখো করে ফেলছি। ওকে, এবার ফ্লোরিন দিয়ে দেখো, ফ্লোরিনের সাথে সবাইকে করা হয়েছে। সো আলটিমেটলি তুমি যখন আন্তঃ হ্যালোজেন যোগ করবা, মোটামুটিভাবে যেগুলো হয় না সেগুলো আমি কেটে দিছি। এটার রিজন কি যদি জিজ্ঞেস করা হয়, এই যৌগগুলো হয় না, এটার রিজন কি, তুমি কিছু কারণ বলতে পারবা। 1 নম্বর কারণ হচ্ছে সাইজ, 1 নম্বর কারণ হচ্ছে সাইজ। আরেক নম্বর কারণ হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি। আরেকটা তুমি কারণ বলতে পারবা, সেটা হচ্ছে ভাইয়া স্টেরিক বাধা, স্টেরিক বাধা। দ্যাটস ইট। সো তুমি এই 3টা পয়েন্ট বলতে পারবা যে এই 3টা পয়েন্টের জন্য এই যৌগগুলো হয় না। আশা করি সবাই এটা বুঝতে পারছো। দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের এই পার্ট। সো সবাই সব কিছু বুঝছো আশা করি। যদি না বুঝো বারবার একটু দেখো, ইনশাল্লাহ বুঝে যাবা। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সাথে পরের পার্টে। আসসালামু আলাইকুম।